দরজা ধাক্কা দিতে দেখতে পেলাম আমার ভালোবাসার মানুষটি বেশ আপত্তিকর অবস্থায় অন্য একজনের সাথে এক বিছানায় শুয়ে আছে। দৃশ্যটা দেখার পর আমার পায়ের তল থেকে মনে হচ্ছে মাটি সরে যায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এসব আদৌ কি সত্য নাকি কাল্পনিক? মিনিট কয়েকজন থমকে যাই আমি। অতঃপর দেখলাম, হ্যাঁ, আজ আমি যা দেখেছি আমার সামনে তা একদমই সত্য। প্রিয়াঙ্কা আমার সামনে আমার সব থেকে কাছের বন্ধু রাহুলের সাথে আপত্তিকর অবস্থায় রয়েছে। আমার উপস্থিত ওদের চোখ পড়ল না। ওরা নিজেদের মতো এক নোংরা খেলায় মেতে উঠেছে। আমি পারছি না এখান থেকে বেরিয়ে যেতে, আর না পারছি মুখ ফুটে কিছু বলতে। আমার পা জোড়া কাঁপছে, দাঁতের চল শক্ত হয়ে চেপে বসে আছি। বিন্দুমাত্র শব্দ করার সাধ্য আমার নেই, আর নেই এখান থেকে চলে যাবার। বুক কেটে দুমড়ে গেছে আমার। প্রিয়াঙ্কা আমার সাথে প্রতারণা করলো। হঠাৎ করে প্রিয়াঙ্কা আর রাহুল আমাকে দেখতে পায়। আমাকে দেখতে পাওয়ার সাথে সাথেই প্রিয়াঙ্কা লাফ দিয়ে উঠে যায়। রাহুল আমাকে দেখে ভয়ে আঁতকে ওঠে। মনে হচ্ছে এরা আমাকে কখনো এখানে দেখবে তা চিন্তাই করেনি। আমাকে দেখতে প্রিয়াঙ্কা নিজের শরীরে ঢাকার মিথ্যা প্রচেষ্টা করে। কাপা গলায় প্রিয়াঙ্কা আমাকে উদ্দেশ্য করে বলছে, সৌম্য, তুমি এখানে? আমি বাক শক্তি হারিয়ে ফেলেছি মনে হচ্ছে, তাই প্রিয়াঙ্কাকে কিছু বলার সাধ্য আমার নেই। অনেকটা কষ্টে ছলছল চোখে আমি প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বললাম, এসব কি? আমার ভালোবাসার দাম এইভাবে দিলে তুমি? প্রিয়াঙ্কা বিছানা থেকে উঠে আমার কাছে চলে এসে আমার সামনে চোখের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত নয়নে বলতে লাগলো, বিশ্বাস করো সৌম্য, আমার কোনো দোষ নেই। রাহুল আমায় জোর করে। আমি প্রিয়াঙ্কাকে কথাটা শেষ করার সুযোগ দিলাম না। সজোরে প্রিয়াঙ্কার গালে একটা থাপ্পড় বসিয়ে দিই। এত কিছু হয়ে যাবার পরেও নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে চাইছে প্রিয়াঙ্কা। থাপ্পড়টা বেশ জোরেই পড়ে প্রিয়াঙ্কার গালে। থাপ্পড়ের শব্দে পুরো রুমটা কেঁপে উঠল। আমি প্রিয়াঙ্কার দিকে রক্তবর্ণ ধারণ করা চোখ জোড়া দিয়ে দৃষ্টি নিক্ষেপ করলাম। রাগে শরীর ফেটে যাবে মনে হচ্ছে। আমি প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বললাম, চুপ, একদম চুপ। আমি সবকিছু নিজের চোখে দেখেছি। তুই আর একটা কথাও বলবি না। আমার বিশ্বাস ভেঙে দিতে তোর বিবেকে বাঁধলো না? ছি, তোকে নিজের বন্ধু নয় ভাই ভাবতাম। তুইও আমার সাথে বিশ্বাস নিয়ে খেলা করলি। কাকে বিশ্বাস করবো বল? বন্ধু হয়ে আমার পিঠে তুই ছুরি মেরে দিলি। সোম ভাই, বিশ্বাস কর। রাহুলের কথা শেষ হওয়ার আগেই এক ধাক্কায় সৌম্য রাহুলকে দেয়ালের দিকে রেখে নিজে রাহুলের কাছ থেকে সরে আসে। চিৎকার করে সৌম্য বলতে লাগলো, চুপ! এই পাপী মুখে বিশ্বাসের কথা একটা বারের জন্য উচ্চারণ করবি না। তোরা আমার বিশ্বাস নিয়ে খেলেছিস। সবকিছু আমার চোখের সামনে হয়েছে। আমি নিজের চোখেই দেখেছি সব। আর কি বিশ্বাস করব বলতো? কি বিশ্বাস করার বাকি আছে বল? সৌম্যর দিকে রাহুল একটু এগোতে সৌম্য কোমর থেকে বেল্ট খুলে নিজের হাতে জড়িয়ে নেয় ভালো করে। সজোরে বেল্ট দিয়ে আঘাত করতে লাগলো রাহুলকে। রাহুল সৌম্যর মার খাওয়ার ছাড়া আর কোনো উপায় দেখছে না। সৌম্য প্রচণ্ড জোরে রেগে একের পর এক আঘাত করে যাচ্ছে রাহুলকে। প্রিয়াঙ্কা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব। কিচ্ছু বলছে না সে। কি বলবে? সত্যিই তো বলেছে সৌম্য। এদেরকে যে খুব বিশ্বাস করতো সৌম্য, আজ সেই বিশ্বাস ভেঙে গেছে। অনেকটা সময় নীরব থেকে প্রিয়াঙ্কা পিছন থেকে চিৎকার করে সৌম্যর হাত চেপে ধরে, স্টপ ইট সৌম্য, থেমে যা। কেন মারছিস রাহুলকে? কি ভুল করেছে ও? সৌম্য রাহুলকে ফেলে প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলল, একদম ঠিক বলেছিস। রাহুলের যা দোষ ছিল তার থেকে কয়েক গুণ বেশি দোষী তুই। বল, কেন আমার সাথে প্রতারণা করেছিস? কি দোষ ছিল আমার তোকে ভালোবেসে? বল, উত্তর দে। তোর কোনো দোষ নেই। এইসব করতে তুই আমাকে বাধ্য করেছিস। ভালোবাসা শব্দটা তোর মুখে মানায় না। মানে কি বলতে চাস তুই? সরাসরি বল। মানেটা হলো, আজ পর্যন্ত তুই আমার কোনো ইচ্ছে পূরণ করেছিস? তোর মতো একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেদের ভালোবাসা পাপ। আজ পর্যন্ত আমার কোনো ইচ্ছে তোর পূরণ করার ক্ষমতা ছিল না। নিজেই চলতে পারে না, আবার আমাকে চালাবে কি করে? আমি সব সময় সফল একজন মানুষকে নিজের করে চেয়েছি, আর রাহুল আমার সেই সফল মানুষ। সফলতা মানে কি টাকা? টাকা থাকলে ধনী হলে, কোটিপতি হলে সে সফল, আর এসব না থাকলে সে ব্যর্থ। কেন রে?
ডাল ভাত খেয়ে ভালোবাসা বুকে নিয়ে কি বেঁচে থাকা যায় না? ভালোবাসা থেকেও কি অর্থের ভালোবাসা দামি হয়ে গেল? এইসব মন থেকে ভালোবাসার কথা শুধুমাত্র উপন্যাসে মানায়, বাস্তবে এর কোনো মূল্য নেই। তুই যত টাকার মালিক হবি তত বেশি সফল হবি। তোমার কাছে অনেক টাকা আছে মানে তুমি সবার যোগ্য, সবাই তোমাকে ভালোবাসবে, এটাই বাস্তবতা। টাকাই সব কিছু। আগে জানলে কাউকে ভালোবাসার আগে নিজেকে সফল করে নিতাম, তবেই আমার কাছে ভালোবাসা ধরা দিত। এইসব ফালতু ভালোবাসার কথা আমাকে শোনাতে শোনা। সৌম্য আর কোনো কথা বলল না। অপমান আর প্রতারণার শিকার হয়ে মাথা নিচু করে বেরিয়ে যায় রাহুলের বাসা থেকে। পৃথিবীটা আজ বড্ড অচেনা লাগছে সৌম্যের কাছে। সত্যি বলতে যোগ্যতা, যদি যোগ্যতা থাকে তবে হাজার জন লাইফে আসার জন্য পাগলের মতো হয়ে যায়। আর যদি যোগ্যতা না থাকে তবে এই পৃথিবীর মানুষের থেকে অবহেলিত হয়। আর যোগ্যতার মাপকাঠিতে অর্থের প্রয়োজনকে বোঝায়। রাহুলের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাসার দিকে হেঁটে চলেছে সৌম্য। সামনের পথ চোখের সামনে অস্পষ্ট হয়ে আসছে। আসক্তি বড্ড খারাপ একটা রোগ, যার কোনো ওষুধ নেই। এই আসক্তিটা কাউকে কখনো ভালো থাকতে দেয় না, আর না দেয় ভুলেও থাকতে। সৌম্যের চোখ ঝাপসা হয়ে আসছে, চোখের পাতা জোড়া বড্ড ভারী হয়ে আসছে তার। কষ্টে বুকটা ফেটে যাবে মনে হয়। মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে, আমি প্রিয়াঙ্কার যোগ্য নই। সৌম্য একটা দীর্ঘশ্বাস ফেলল। বাড়ি পৌঁছাতে হবে। বাড়িতে ঢুকতেই সৌম্য দেখতে পায় তার বাবা মুখ মলিন করে বসে আছে, আর তার মা মুখে কাপড় চাপা দিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। এই দৃশ্যটা দেখে কোনো সন্তান নেই যে নিজেকে ঠিক রাখতে পারে। সৌম্য তার বিপরীত নয়। সৌম্য দৌড়ে ছুটে আসে তার বাবার কাছে। বাবাকে নিশ্চুপ দেখে সৌম্য ব্যাকুল হয়ে পড়ে। সৌম্য তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, কি হয়েছে? এইভাবে বসে আছো কেন? আর মা কাঁদছো কেন? সৌম্যের বাবা সৌম্যের কথা শুনে জবাব দিল না। তার বাবাকে নিশ্চুপ দেখে তার মার কাছে ছুটে আসে। সৌম্য তার মাকে উদ্দেশ্য করে বিচলিত কণ্ঠে বলল, মা, কি হয়েছে? এভাবে কান্না করছে কেন? আমাকে বলো মা, প্লিজ। সোম বাবা, আমাদের উপর বিধাতা হয়তো অসন্তুষ্ট হয়েছে। তোর বাবাকে মনে হয় আর বাঁচাতে পারবো না আমরা। কি হয়েছে বাবার? কি সব উল্টাপাল্টা বলছো মা? বাবা একদমই ঠিক হয়ে যাবে। বলো আমায়, কি হয়েছে বাবার? তোর বাবা হার্টের ছিদ্রটা আরো বড় হয়ে গেছে। আজ অফিসে কাজ করার সময় তোর বাবা জ্ঞান হারিয়ে ফেলে। অফিসের লোকজন ওনাকে হাসপাতালে নিয়ে গেলে ওনার জ্ঞান ফিরে। ডক্টর ওনাকে দ্রুত অপারেশন করাতে বলেছে, তা না হলে তোর বাবাকে আর বাঁচানো সম্ভব হবে না। চাকরিটাও চলে গেছে। এখন কি করে দুমুঠো খাবার জোগাড় করব তার ঠিক নেই। তোর বাবাকে কি করে অপারেশন করাবো? আমার মাথায় কিছু আসছে না সোম, কিছু আসছে না। সৌম্যকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন তার মা। সৌম্য তার নিজের চোখের জল ধরে রাখতে ব্যর্থ হলো। খুব ভালোবাসে যে নিজের বাবাকে, কি করে বাবাকে বিনা চিকিৎসায় মরতে দেবে সে। সৌম্য তার মায়ের চোখের জল মুছিয়ে দিল। সৌম্যকে ভেঙে পড়লে চলবে না, পরিস্থিতি নিজেকেই সামলে নিতে হবে। সৌম্য শক্ত গলায় তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, কান্না করো না, চোখের জল মুছে ফেলো। বাবার অপারেশন হবে। আমি আছি মা, মরে যায়নি। আমার বাবাকে আমার থেকে এত তাড়াতাড়ি বিধাতা কিছুতেই কেড়ে নিতে পারবে না। সৌম্য তার মা বাবাকে সান্ত্বনা দিয়ে কোনো মতে তাদেরকে শান্ত করল। নিজের রুমে বসে আছে সৌম্য। মা বাবাকে সান্ত্বনা দেওয়া আর এতগুলো টাকা জোগাড় করা এক না। কি করে এতগুলো টাকার ব্যবস্থা হবে তা নিয়ে বেশ চিন্তিত সৌম্য। মনের অবস্থা এমনিতেই ভালো নেই, তার উপর বাবার এমন অবস্থা। নিজেকে এসব ধাক্কা থেকে বেরিয়ে আসতে কে তাকে সাহায্য করবে তা সে নিজেও জানে না। মাথায় হাত রেখে ভাবছে সৌম্য। টাকা এমন একটা জিনিস যে জীবনে তার প্রতিযোগিতা কখনো শেষ হবে না। মানুষ বলে অর্থ অনর্থের মূল, তবে আমি এটা বিশ্বাস করি না। কারণ টাকা থাকলে আপনি শ্রেষ্ঠ সুখী মানুষ নাও হতে পারেন, তবে অর্থ না থাকলে যে আপনার অনর্থের শিকার হতে হবে তা নিশ্চিত। সৌম্য বিছানায় হেলান দিয়ে বসে ভাবছে প্রিয়াঙ্কার কথা। সামান্য টাকার জন্য ছেড়ে চলে গেল সে, আর টাকার যোগ্যতা নেই বলে প্রিয়জন হারাতে হলো তাকে। এখন এই টাকাটাই আবারও তার জীবন থেকে বাবাকে কেড়ে নিতে এসেছে। তো কথাগুলো ভেবে
নিজের চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল মাটিতে ফেলল সৌম্য। বিকেলের দিকে টিউশনির জন্য বাসা থেকে বের হয়ে যায় সে। যথা সময় মতো স্টুডেন্টদের পড়ানো শেষ করে সৌম্য স্টুডেন্টদের মাকে ডেকে পাঠালেন। কিছু সময় পর স্টুডেন্টদের মা সৌম্যর সামনে হাজির হলো। সৌম্যনার দিকে তাকিয়ে বেশ বুঝতে পারছে উনি ভীষণ বিরক্ত। বিক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন উনি সৌম্যের দিকে। সৌম্য এক গ্লাস পানি খেয়ে ওনার দিকে মলিন মুখ করে বলল, আন্টি, আমি তো রাফিকে রোজ পড়াতেই আসি, আর প্রতি মাসের শেষেই মাইনে নিই। হ্যাঁ, এই মাস শেষ হওয়ার আগেই তুমি মাইনে নিয়ে নিয়েছো। জি, আসলে আন্টি, আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার চাহিদা প্রয়োজনের কাছে এই মাইনেটুকু নিতান্ত সামান্য। তাই সময় শেষ হবার আগে প্রয়োজনের তাগিদে আমাকে বাধ্য হয়ে টাকা নিতে হয়। দেখো সৌম্য, তুমি ভদ্র ছেলে, তোমাকে আমরা ভালোবাসি ও স্নেহ করি, কিন্তু বিশ্বাস করো আমাদের পক্ষে প্রতি মাসে তোমাকে অগ্রিম টাকা দেওয়া সম্ভব নয়। জি, আন্টি তা ঠিক বলছেন, কিন্তু সৌম্যকে থামিয়ে দিয়ে উনি বললেন, কিন্তু বলতে তোমার এখন টাকার প্রয়োজন, আর সেই টাকা আমি দিতে পারবো না। সৌম্য অশ্রুসিক্ত দৃষ্টিতে তার স্টুডেন্টের মার দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, আন্টি, আমার পুরো কথাটা শুনে যান। আমার বাবার হার্টের অপারেশন করাতে হবে। আমাদের কাছে অত টাকা নেই যা দিয়ে বাবার চিকিৎসা করাতে পারবো। আন্টি, আমাকে এই দুঃসময়ে একটু সাহায্য করুন। আমি আপনার দয়া কখনো ভুলব না, প্লিজ। যদি টাকা না থাকে তবে অপারেশন করিও না, নিজের কিডনি বিক্রি করে চিকিৎসা করাও নিজের বাবার। আমাদের কাছে ভিক্ষা চেয়ে কোনো লাভ নেই। আর হ্যাঁ, আগামীকাল থেকে আর কষ্ট করে আমার বাড়িতে এসো না। রাফির জন্য নতুন টিচারের ব্যবস্থা করে ফেলেছি আমরা। কথাটা বলে হনন করে চলে গেলেন রাফির মা। আমি মাথা নিচু করে নিজের চোখের জল আড়াল করছি। মানুষ এতটা নির্দয় হতে পারে? কিছু অর্থ দিয়ে আমার বাবার চিকিৎসা করাতে একটু সাহায্য করতে পারতো তো। এইভাবে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিল কেন? এই দুনিয়ার ধনীদের বেঁচে থাকার অধিকার আছে। আমরা গরিব বলে আমরা মানুষ না? আমাদের মরতে হবে বিনা চিকিৎসায়। রাস্তা দিয়ে বুক ভরা হতাশা নিয়ে বাড়ির দিকে ফিরছি। বাড়ির সামনে খোলা মাঠটা ক্রস করতে দেখতে পেলাম একটা নাইট টুর্নামেন্ট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। বিজয়ী দলের জন্য পুরস্কার হিসেবে রাখা হয়েছে 50,000 টাকা। ফুটবল খেলায় বরাবর নিজের কৃতিত্ব দেখে এসেছি আমি। ছোটবেলা থেকে ফুটবলের প্রতি তীব্র নেশা কাজ করত মনের মধ্যে। মনে হতো ফুটবল আর আমি এক সূত্রেই গাঁথা। কিন্তু কলেজে উঠে সে নেশা বাদ দিতে হলো। টিউশন করিয়ে নিজের পড়াশোনা করে ফুটবলের সময় দেওয়া আর হয়ে ওঠেনি। কিন্তু এখন আমার কাছে একটা সুযোগ আছে নিজেকে প্রমাণ করার। যদি বিজয়ী হতে পারি তবে পাবো 50,000 টাকা। এই টাকাটা হয়তো বাবার অপারেশনের জন্য নিতান্ত সামান্য, তবে নাই মামার থেকে কানা মামাই অনেক। সৌম্য মাঠে গিয়ে নিজের নাম লিখিয়ে আসলো। আগামীকাল রাতে ম্যাচ। মাঠে নাম লিখিয়ে সৌম্য নিজের বাড়ির দিকে রওনা হলো। পথিমাধ্যমে কিছুটা পথ এগোতেই সৌম্যকে কেউ একজন এসে অবাক করে দিয়ে বলল, সোম ভাইয়া, আপনি কোথায় ছিলেন? আপনার ফোন বন্ধ কেন? জানেন আপনার বাবা অসুস্থ হয়ে আবার জ্ঞান হারিয়ে ফেলছে। আমরা তাকে সরকারি হাসপাতালে কোনো মনে নিয়ে গেছি। আপনি চলুন। ছেলেটার কথা সৌম্যের কানে আসতেই ভয়ে সৌম্যর বুক দুমড়ে মুচড়ে উঠল। তার বাবা কি ঠিক আছে? সে কি শেষ রক্ষা করতে পারবে তার বাবার? ছেলেটা কথাগুলো বলা শেষ করেই চলে যায়। সৌম্যের পায়ের তলা থেকে ইতিমধ্যে মাটি সরে গেছে। সৌম্য কম্পিত দৃষ্টিতে এদিক ওদিক তাকায়। শরীরের সমস্ত শক্তি আজ উধাও হয়ে গেছে। একটু পথ এগিয়ে যাওয়ার শক্তিও পাচ্ছে না সে। মনে হচ্ছে পা জোড়া বেশ ভারী হয়ে গেছে তার। সৌম্য অনেকটা কষ্ট করে ছলছল চোখে দৌড়ে ছুটতে থাকে হসপিটালের দিকে। বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে ভীষণ। এই বুঝি সব কিছু শেষ হয়ে গেল। কথাগুলো তাকে আরও যন্ত্রণা দিতে লাগলো। টাকার কাছে নিজের ভালোবাসা যেমন করে হেরে গেল, ঠিক তেমনইভাবে কি তার বাবার স্নেহ, মায়া, মমতা, ভরসা সব কিছু হেরে যাবে? সৌম্য চোখের জল মুছে আর দৌড়ায়। হাসপাতালে এসে পাগলের মতো এদিক ওদিক খুঁজে চলছি বাবাকে। কোথাও বাবাকে পাচ্ছি না। এত লোকের মাঝে নিজের বাবাকে খুঁজে পাওয়া বেশ কষ্টে সাধ্য হয়ে পড়েছে আমার কাছে। অনেকটা সময় ধরে পুরো হাসপাতাল তন্ন তন্ন খুঁজে বাবাকে না পেয়ে আমার শরীর নিস্তেজ হয়ে পড়েছে। হাঁটু গেড়ে বসে পড়ি ফ্লোরে। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমাকে নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখে একজন ওয়ার্ড বয় এসে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল,
এখানে বসে আছেন কেন? কাউকে কি খুঁজছেন আপনি? জি, একজন হার্টের অসুস্থ রোগী, বিকেলে অ্যাডমিট করা হয়েছে, খুঁজে পাচ্ছি না তাকে। ওহ, আপনি ওই রোগীর কেউ হন বুঝি? লোকটার কথা শুনে আমার মনে কম্পন সৃষ্টি হলো। কোন লোকের কথা বলছেন উনি? সব ঠিক আছে তো? শঙ্কিত কণ্ঠে সোম লোকটিকে জিজ্ঞেস করে, কোন লোকের কথা বলছেন আপনি? লোকটি কোনো উত্তর না দিয়ে সৌম্যকে ইশারা করে বাইরের দিকে আঙুল তাক করে যেতে বলল। সৌম্যকে পথ দেখিয়ে দিতেই লোকটা নিজের কাছে চলে গেল। সৌম্যর মনের মধ্যে যে শেষ আশাটুকুও ছিল তাও হারাতে বসেছে। বসা থেকে অনেকটা কষ্ট করে উঠে দৌড়ে ছুটে চলে যায় গেটের বাইরে। গেটের কাছাকাছি আসতেই সৌম্য থমকে যায়। ভীষণ ভয় তাকে চেপে ধরেছে। এই ভয় সাধারণত কোনো ভয় নয়, এই ভয় প্রিয়জনকে হারানোর ভয়। এই ভয় সৌম্যকে বিচলিত করেছে। এই ভয় ভিতর থেকে তাকে নিস্তেজ করে দিচ্ছে। সৌম্য দরজার বাইরে অনেকটা অপ্রস্তুত হয়ে যায়। দরজার ওপাশে গিয়ে সৌম্য ভীষণ অবাক হয়ে যায়। সৌম্যের চোখ জোড়া দিয়ে টপ টপ করে জল পড়ছে। সৌম্য দেখতে পায় তার বাবা একটা স্ট্রেচারের উপর শুয়ে আছে নিশ্চুপ হয়ে, চোখ জোড়া বন্ধ করা। সৌম্য ভালো করে তাকে দেখতে পায়। স্ট্রেচারের পাশে মাটিতে তার মা নিশ্চুপ হয়ে বসে আছে। সৌম্যের উপস্থিতি তার মাকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করালো না। সৌম্য দৌড়ে তার বাবার কাছে চলে আসে। বাবাকে বুকের সাথে চেপে ধরে সৌম্য চিৎকার করে কেঁদে ওঠে। সৌম্যের চিৎকারের শব্দে পুরো হসপিটাল কেঁপে উঠল। বাবা, তোমার এই হতভাগা সন্তান তোমাকে সাহায্য করতে পারছে না বাবা। যে হাত জোড়া সবসময় আমাকে আগলে রেখেছো, যে হাতে আমার দিকে কখনো কোনো বিপদ আসতে দেয়নি, আর সেই হাত জোড়া পড়ে আছে হাসপাতালের বাইরে। বাবা, আমি পারিনি তোমার যোগ্য সন্তান হতে, আমি পারিনি তোমার হাত জোড়া অবহেলা খোঁজাতে। সৌম্যের চিৎকারে হসপিটালের সামনে মানুষ জড়ো হয়ে যায়। সৌম্যের বাবা কথা বলতে পারছে না। উনি শুয়ে নিজের চোখ থেকে নোনা জল ফেলছে। নিজের সন্তানকে বিধ্বস্ত দেখতে তিনি অভ্যস্ত নন। আজ তার ছেলে বিধ্বস্ত হয়ে গেছে। ভেঙে পড়েছে তার ছেলে, মাথা নিচু করে ফেলেছে এই সমাজের নিয়মের কাছে। সৌম্য কান্না করা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। বাবাকে এখানে রাখা যাবে না, বাবাকে চিকিৎসা করাতে হবে। সৌম্য তার বাবাকে নিয়ে যায় আবার সেই হসপিটালের ভিতরে। ডক্টরের কাছে এসে সৌম্য হাঁটু গেড়ে বসে ডক্টরের পা ধরে চিৎকার করে বলতে থাকে, ডক্টর প্লিজ আমার বাবার চিকিৎসা শুরু করুন, ওনার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, প্লিজ ডক্টর প্লিজ। কি করছেন? পা ছাড়ুন। দেখুন, আপনাদের আগেও বলা হয়েছে অপারেশন করাতে, কিন্তু আপনারা অপারেশন করাচ্ছেন না। এখন আপনার বাবার অবস্থা শেষ পর্যায়ে চলে এসেছে, আর বিলম্ব করিয়েন না, দ্রুত অপারেশন করানো দরকার। ডক্টর আপনি অপারেশন শুরু করুন, আমি টাকার ব্যবস্থা করছি। সরি মিস্টার, টাকা ছাড়া আমরা অপারেশন করব? এটা ভাবলেন কি করে? টাকা ছাড়া অপারেশন হবে না। সৌম্য ডক্টরকে কিছু বলার আগেই ডক্টর সৌম্যের হাত তার পা থেকে সরিয়ে চলে যান। সৌম্য ডক্টরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এই পৃথিবীতে সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছে নিজেকে। যে পিতা তাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আজ সেই পিতা জীবনের মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, অথচ সৌম্য কিছুই করতে পারছে না। সৌম্য বসা থেকে উঠে দাঁড়িয়ে দেখতে পেল তার মা বসে আছে নিশ্চুপ হয়ে। আজ সৌম্য নিজের মাকে দেখে বেশ অবাক হলো। মা নাকি প্রচণ্ড সাহসী হয়। আজ সেই সাহসী মা নিশ্চুপ হয়ে পরিস্থিতির কাছে হার মেনে নিয়েছে। সৌম্যের চোখে এই দৃশ্যটা সহ্য করা দায় হয়ে পড়ল। সৌম্য দৌড়ে ছুটে চলে যায় ডক্টরের কাছে। যে কোনোভাবেই হোক নিজের মাকে দেওয়া কথা তাকে রাখতেই হবে। সৌম্য ডক্টরকে গিয়ে বলল, ডক্টর আপনি ট্রিটমেন্ট শুরু করুন, বিশ্বাস করুন আমি টাকা নিয়ে আসব। আর যদি আমি টাকা পরিশোধ না করতে পারি তবে আপনি আমার শরীর থেকে যা খুশি নিতে পারেন। হা 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 হা। মুখে বললে হবে না, মুখের কথা যে কোনো সময় বদলে যাবে। আপনি এক কাজ করুন, এখানে সাইন করে দিন, তবেই আমরা আপনার বাবার চিকিৎসা শুরু করব। সৌম্য খুব দ্রুত কাগজে সাইন দিল। একটিবার নিজের জন্য সৌম্য পড়ল না এই কাগজটিতে কি লেখা আছে। সৌম্য কাগজতে সাইন করতেই নার্স এসে সৌম্যের বাবাকে কেবিনে নিয়ে যান। সৌম্য তার মাকে হসপিটালে থাকতে বলল। অন্তঃপর সৌম্য হসপিটাল থেকে চলে আসলো বাড়িতে। বাড়িতে এসে সৌম্য দরজা খুলে ভিতরে আসতেই নিজের রুমের সব জায়গা খুঁজতে লাগলো। অনেক টাকার প্রয়োজন তার। সৌম্য পুরো বাড়িটা খুঁজেও একটা টাকাও পেল না। হঠাৎ করে সৌম্যর মাথায় আসে তার বন্ধু রিফানের কথা। রিফানের বাবা বড় বিজনেসম্যান। ওদের গিয়ে সেই সময় সাহায্য চায়।
তাহলে সৌম্যকে তিনি না করবেন না। উনি সৌম্যকে নিজের ছেলের মতো ভালোবাসেন। সৌম্য বাড়ি থেকে বেরিয়ে ছুটে যায় রিফানদের বাড়িতে। অনেকটা আশা নিয়ে রিফানদের বাড়িতে যায় সৌম্য। রিফানদের বাড়ির সামনে আসতেই সৌম্য দেখতে পায় বাড়ির সামনে একটা বিশাল তালা ঝুলছে। তালাতে হাত দিয়ে স্পর্শ করতেই সিকিউরিটি গার্ড চলে আসে সৌম্যর কাছে। সৌম্য গার্ডকে দেখে মৃদু কৌতূহলপূর্ণ কণ্ঠে জিজ্ঞাসা করে, বাড়িতে তালা দেওয়া? রিপানরা কি কোথাও গেছে? হ্যাঁ, রিফান স্যার ও তার পুরো পরিবার আমেরিকা চলে গেছেন, এই বাড়ি ও সমস্ত সম্পত্তি বিক্রি করে। সিকিউরিটি গার্ডের কথা শোনার পর সৌম্যের মনটা ভেঙে যায়। সৌম্য বিক্ষিপ্ত দৃষ্টিতে তাকায় বাড়িটার দিকে। বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। বিধাতা সব পথ বন্ধ করে দিয়েছে কেন? আসলে বিধাতা কি চায়? সৌম্য ছলছল দৃষ্টিতে তাকিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কি পাপ করেছে সে? নিজেও জানে না কেন এমন হচ্ছে। কথায় আছে, হতভাগা যেদিকে যায় নদী সেই দিক থেকেই শুকায়। সৌম্যের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। দিন শেষে বুক ভরা হতাশা নিয়ে বাড়ি ফেরা ছাড়া বিকল্প কোনো পথ নেই তার কাছে। সৌম্য বাড়ি ফিরে কোনো মতে একটা রাত পার করল। ঘুম যে তার চোখ থেকে ছুটি নিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। সৌম্য শুধু চিন্তা করছে কি করে টাকা জোগাড় করা যাবে। ভোরের আলো ফুটেছে। সৌম্য পায়ে হেঁটে হসপিটালে চলে আসে। গাড়িতে করে আসার সাধ্য নেই তার। পকেটে 2 টাকা ছাড়া আর কোনো অর্থই নেই। সৌম্য হসপিটালে এসে দেখল তার মা বাবার পাশে বসে আছে। টেবিলে প্রচুর খাবার পড়ে আছে। সে সকালে কিছু পেটে পড়েছে তার। আর আজ সকাল। সৌম্য তার মাকে উদ্দেশ্য করে কিছু না বলে টেবিল থেকে খাবারগুলো মুখে নিয়ে খেতে লাগলো। সৌম্য খাবার শেষ করে তার মাকে বলল, মা, এই খাবারগুলো কে দিয়েছে? একটা মেয়ে এসে দিয়ে গেছে। আমাদের পাশের কেবিনে থাকে মেয়েটা। ও আচ্ছা মা, বাবার কি অবস্থা? বাবা ঠিক আছে তো? হ্যাঁ, কিছু ওষুধ দিয়েছে, আর কিছু না। অপারেশন কাল সকালে করবে। ও সমস্যা নেই, টাকা জোগাড় হয়ে যাবে। আচ্ছা মা, আমি আসি। কথাটা বলেই সৌম্য কেবিন থেকে বেরিয়ে যায়। অনেক কষ্ট হচ্ছে তার এই ভেবে যে আজ তাদের পরিবারের দশা এমন হয়েছে যে অন্যের সাহায্য ছাড়া তাদের মুখে দুমুঠো খাবার তোলা দায় হয়ে পড়ছে। সৌম্য হসপিটাল থেকে বেরিয়ে চলে যায় তার পরিচিত সব বন্ধুদের কাছে। অনেকটা আশা নিয়ে যায় সে, যদি কিছু সাহায্য পায়, ঋণ হলেও চলবে। বাবা সুস্থ হলে চাকরি করে সব ঋণ শোধ করা যাবে। সৌম্য কয়েকজন বন্ধুর সাথে দেখা করে আসে। তবে আফসোস, সৌম্য নিরাশ। বন্ধুত্ব ততক্ষণের জন্য যতক্ষণ আপনি তাদেরকে প্রয়োজনে পাবেন। যখন বিপদ আসে আর বন্ধু নামধারী মানুষগুলো বিড়ালের মতো লেজ গুটিয়ে নেয়, তখন বুঝে নেবেন তারা কখনোই আপনার বন্ধু ছিল না। সৌম্য যাদেরকে নিজের বন্ধু ভাবত তারা সবাই সৌম্যকে দূর দূর করে তাড়িয়ে দিল। পরিস্থিতি খারাপ হলে বোঝা যায় কে তার প্রিয়জন আর কে তার প্রয়োজন। সৌম্য আরও কিছু বন্ধুদের কাছে গিয়ে 1000-5 টাকার মতো টাকা জোগাড় করে, যা তার বাবার একদিনের ওষুধের টাকা। টাকার চিন্তা করতে করতে দিন গড়িয়ে রাত চলে আসে। রাত আসতেই সৌম্যের মনে পড়ে আজ তো তার ম্যাচ আছে। ওখানে যে করেই হোক বিজয়ী হতে হবে তাকে, তা না হলে অপারেশনের টাকা দেওয়া হবে না। সৌম্য বাড়ি থেকে বেরিয়ে চলে আসে মাঠের দিকে। মাঠের দিকে কিছুটা এগিয়ে আসতেই কিছু সংখ্যক ছেলে বেশ দ্রুত সৌম্যের দিকে এগিয়ে আসতে লাগলো। সৌম্য বিষয়টা পাত্তা দিল না। একে তার বাবা হসপিটালে পড়ে আছে, অন্যদিকে পকেট শূন্য। কি করে মন ভালো থাকে বলুন? সৌম্যর কাছে ছেলেগুলো আসতেই তারা সৌম্যকে তাগিদ দিল, বলল দ্রুত যেতে। খেলা শুরু হলো প্রায়। সৌম্য তাদের কথা মতো দ্রুত গতিতে চলে যায় মাঠে। মাঠে আসতেই সৌম্যের চোখে পড়ে হাজার হাজার মানুষ খেলা দেখতে এসেছে। এত বড় বড় লোকের মাঝে আজ সৌম্য নিজের বাবাকে খুঁজে চলেছে। আজ যদি তার বাবা মা এখানে থাকতো তবে কতটা খুশি হতেন তারা। ভাবতেই সৌম্যের মনের মধ্যে কষ্টটা আবারও জেগে ওঠে। বাবার কথা মনে পড়ছে তার। হঠাৎ বেশ শব্দ করে রেফারি বাঁশিতে ফু দিল। খেলা মাঠে গড়াতে শুরু করেছে। সৌম্য নিজের সেরাটা দিয়েই লড়াই করতে লাগলো। 1,50,000 টাকা। দেখতে দেখতে সৌম্য দলের প্লেয়াররা গোল হজম করা শুরু করে। ব্যবধান কমানোর আপ্রাণ চেষ্টা করছে সৌম্য, কিন্তু সৌম্য যখনই ব্যবধান কমানোর জন্য গোল পোস্টের দিকে বল নিয়ে এগিয়ে যায়
ঠিক তখনই ঘটে বিপত্তি। সৌম্য কোনোভাবেই তার লক্ষ্য ভেদ করতে পারছে না, বারবার ব্যর্থ হচ্ছে সে। মারাত্মকভাবে ভেঙে পড়ে সৌম্য। হাতে আর বেশি সময় নেই। যেভাবেই হোক 3টে গোল তাকে পরিশোধ করতেই হবে, তা না হলে তার বাবাকে হয়তো আর বাঁচানো সম্ভব না। সৌম্য আবারও বল নিয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যাচ্ছে, চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ। কি হবে? শেষ হাসিটা কি আদেও তার ভাগ্যে আছে? কথাগুলো ভেবে সৌম্য পা দিয়ে কিক করতেই বলটা তার নির্দিষ্ট লক্ষ্য ভেদ করতে সক্ষম হলো। সৌম্যর দলের সবাই আনন্দ উপভোগ করছে, কিন্তু সৌম্য মাঠের এক কোণায় দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন আবার তার পায়ে বল আসবে। হাসির শব্দ তার জীবন থেকে মুছে গেছে মনে হচ্ছে। শেষ 10টা মিনিট আছে সৌম্যের হাতে, যা করার এখনই করতে হবে। সৌম্য পুনরায় বল নিয়ে গোলপোস্টের দিকে বেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে সৌম্য পায়ে হোঁচট খেয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। গোলটা আবারও মিস হয় তার। মাটি থেকে উঠে সৌম্য ভাবতে থাকে, অনুশীলনের অভাবে এমনটা হচ্ছে। সৌম্য আবারও বল পায়ে নিতেই রেফারি বেশ শব্দ করে বাঁশিতে শেষ হুইসেলটা বাজিয়ে দেয়। সৌম্য বাঁশির শব্দ শুনে বল নিয়ে এগিয়ে যাচ্ছে। এই বাঁশির শব্দই তার কাছে নিজের বাবার আর্তনাদের থেকে বড় নয়। কিন্তু কি লাভ, সব তো শেষ। বিপরীত দলের সবাই বিজয়ের আনন্দ উপভোগ করছে, আর সৌম্য মাঠের মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়ে। এই ম্যাচটা শুধুমাত্র ম্যাচ ছিল না, ম্যাচটা ছিল তার বাবার অপারেশন করিয়ে সুস্থ করে দেওয়ার একমাত্র পথ। সেই পথে সে সফলভাবে হাঁটতে পারল না। আবারও একটা ব্যর্থতা দিয়ে শেষ হয় তার লড়াই। কি করবে সে? চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে তার, এমন সন্তান কেন দুনিয়াতে রেখেছেন বিধাতা, যে কিনা তার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারল না, যার জীবনটা ব্যর্থতার কালিমায় লেখা। কেন আজ সে বারবার বিধ্বস্ত হয়ে পড়ছে? নিজের বাবাকে কি তবে শেষ রক্ষা করতে পারবে না সে? কথাগুলো ভাবতেই সৌম্য চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে শুরু করে। বিকট একটা চিৎকার করে সৌম্য বলতে লাগলো, ও বিধাতা, আমায় একটু সাহায্য করো তুমি। আমি কি নিয়ে দাঁড়াবো মা বাবার সামনে? আমার জন্য বেশ আশা করে যে তারা অপেক্ষা করছে, আমি তাদের হতাশা ছাড়া আর কিছুই দিতে পারলাম না। আমি ব্যর্থ, আমি জীবনযুদ্ধে পরাজিত সৈনিক। কথাটা বলতেই সৌম্য হাঁটু গেড়ে বসে মাটির উপর মুখ লুকিয়ে কাঁদতে থাকে। সৌম্যের কান্না শোনার মতো আজ কেউ নেই, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। সৌম্য আজ সবার সামনে হাসির খোরাক মাত্র। সৌম্য মুখ লুকিয়ে কাঁদছে, এমন সময় কেউ একজন এসে সৌম্যের কাঁধে হাত রাখল। সৌম্য হাতে স্পর্শে একটু অবাক হয়ে মুখটা তুলতেই দেখতে পায় একজন প্রবীণ লোক তার পাশে দাঁড়িয়ে আছে। লোকটিকে এর আগে দেখেছে বলে তার মনে পড়ছে না। সৌম্য কৌতূহলপূর্ণ দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে আছে। সৌম্যের অশ্রুসিক্ত চোখজোড়া দেখে লোকটি মৃদু হেসে সৌম্যকে বলল, এ সামান্য একটা ম্যাচ নিয়ে এত আবেগপ্রবণ হয়ে যাচ্ছ কেন? লাইফে আরও অনেক ম্যাচ তো তোমার জন্য অপেক্ষা করছে। নিজেকে রিসার্চ করো, তুমি পারবে। লোকটির কথা শুনে সৌম্য চোখের জল মুছে বাঁকা হেসে বলল, জীবনের সব থেকে বড় ম্যাচ আমি হেরে গেছি। এই ম্যাচ আমাকে হারিয়ে দিল জীবন যুদ্ধে। আজ আমি এক পরাজিত সৈনিক মাত্র। সৌম্যের কথার কোনো মানে লোকটি বুঝতে পারল না, আর নাইবা উনি বুঝতে পেরেছেন সৌম্যের চোখের আশা। বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে বসল, কি হয়েছে তোমার? আমার সাথে শেয়ার করতে পারো। আমার বাবার অপারেশনের জন্য টাকার প্রয়োজন। এই ম্যাচটা জিততে পারলে আমি বাবার অপারেশন করাতে পারতাম, কিন্তু আমি পারলাম না বিজয়ী হতে। ব্যর্থ হয়ে গেলাম আমি। লোকটি সৌম্যের কথা শুনে হতবাক হয়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য বাকরুদ্ধ হয়ে যান তিনি। মানুষকে দূর থেকে যেমনটা মনে হয়, কাছ থেকে দেখলে বোঝা যায় সত্যিকারের পরিস্থিতি। লোকটি সৌম্যের মাথার উপরে হাত রেখে হাত বুলিয়ে দিতে লাগলেন। তিনি সৌম্যকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বললেন, তোমার মাঝে প্রতিভা আছে। আমি দূর থেকে তোমার খেলা দেখছিলাম, সত্যি মনোমুগ্ধকর। তোমাকে দিয়ে কিছু করা যাবে, কারণ তোমার মধ্যে সেরাটা দেওয়ার মতো সামর্থ্য আছে। কথায় আছে না, রতনে রতন চেনে। আমি তোমাকে নিজের ক্লাবের করতে চাই। যদি তুমি আমাকে অনুমতি দাও তো তোমাকে আমি আমাদের ক্লাবের জার্সিটা দেখাতে চাই। আমার ক্লাবের হয়ে খেলবে তুমি। আর হ্যাঁ, কন্ট্রাক্ট পেপার সাইন করতে তুমি 3 লক্ষ টাকা হাতে পেয়ে যাবে। আশা করি এই টাকা দিয়ে তোমার বাবা মার চিকিৎসা হয়ে যাবে। তো বলো, কাজ করবে আমার সাথে?
সৌম্য লোকটির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। আদৌ ওসব কি সত্যি নাকি গল্প কথা? সৌম্য ভাবছে হয়তো নিজের শুনতে কোনো ভুল হচ্ছে। সৌম্যকে নীরব ও অবাক দেখে লোকটি আবারও বলতে লাগলো। জবাব দিচ্ছ না যে? আমার প্রস্তাবে কি তুমি রাজি না? সৌম্য আর কোনো কথা বলল না। আসলে কিছু সময় আসে যখন মানুষ নিজের মুখের ভাষা হারিয়ে ফেলে। এই সময় মুখ দিয়ে শব্দ করা বেশ কষ্টকর হয়ে পড়ে। এখন সৌম্যের অবস্থা হুবহু সেম। সৌম্য ছলছল চোখে লোকটির দিকে তাকিয়ে মৃদু হেসে হ্যাঁসূচক মাথা নাড়ে। সৌম্যের হ্যাঁ শুনে লোকটির মুখে হাসির ঝিলিক বয়ে যায়। লোকটি সৌম্যকে নিয়ে চলে আসে তার ক্লাবে। সৌম্য একটা সিটে বসে অপেক্ষা করছে আর মনে মনে ভাবছে, বিধাতা সবার জন্য কিছু সুযোগ রাখে। এই সুযোগগুলো জীবনে একবারই আসে, আর যখন আসে তখন ভাগ্যকে বদলে দিতে 1 মিনিটও লেট করে না। আজ হয়তো আমার ভাগ্য সেই দিনটার উপস্থিতি। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী। ভেবেছি বিধাতা আমার জন্য কিছুই রাখেনি, সব পথ বন্ধ করে দিয়েছে উনি। তবে অবাক করার কথা হলো, সত্যি যে বিধাতার লীলা বোঝা যায়। সৌম্য স্বস্তিতে একটা দীর্ঘশ্বাস ফেলতেই লোকটি পেপার নিয়ে চলে আসে। সৌম্য পেপারে সাইন করে টাকাগুলো হাতে নিয়ে নিল। কাল থেকেই ট্রেনিং। সৌম্য ক্লাব থেকে টাকা নিয়ে সোজা হসপিটালে চলে আসে। হসপিটালে এসে সৌম্য দেখতে পারে তার বাবার অবস্থা আগের মতোই আছে, কোনো উন্নতি হয়নি। সৌম্য টাকাগুলো জমা করে অপারেশনের ব্যবস্থা করে ফেলে। একটু পরেই অপারেশন শুরু হবে। সৌম্য একটা সিটে হেলান দিয়ে বসে আছে। সৌম্যর পাশে এসে তার মা বসলো। তার মা আসতেই সৌম্য তার মাকে উদ্দেশ্য করে বলল, মা চিন্তা করো না, সব ভালো হয়ে যাবে। সোম, টাকা কোথায় পেয়েছিস? টাকা নিয়ে পরে কথা বলা যাবে, এখন ভালোই অপারেশন শেষ হোক। সৌম্যর কথা শেষ হতেই তার মা দুম করে উঠে দাঁড়ালো। চিৎকার করে কর্কশ গলায় বললেন তিনি, সোম, আমাকে সত্যি করে বল, এই টাকা তুই কোথা থেকে এনেছিস? এসব ঠিক পথে এসেছে তো নাকি অসৎ পথে? সোম, আমি কোনো অসৎ পথের উপার্জন টাকা দিয়ে আমার স্বামীর চিকিৎসা হতে দিব না। সত্যি করে বল। মা বিশ্বাস করো, এই টাকাগুলো ঠিক পথেই এসেছে, আর আমি কোনো অসৎ পথে গিয়ে এই টাকা উপার্জন করি নেই। সৌম্য একে একে তার মাকে সব কিছু খুলে বলল। সৌম্যের কথা শুনে তার মা ভীষণ পরিমাণ আবেগপ্রবণ হয়ে পড়ে। আসলে তাদের ছেলে কাউকে কিছু না জানিয়ে এত কিছু করে ফেলেছে, তা তার বোঝার বাইরে ছিল। সৌম্যের মা বোবা কান্না করছে। সৌম্য তার মাকে জড়িয়ে ধরে বলছে, মা কাঁদছো কেন? আমি কি তোমাদের ছেলে হয়ে এতটুকু করতে পারবো না? আমার বাবা মার জন্য আমি সব করতে পারি। নিজের জীবন দিতে আমি দুবারও ভাববো না। এখন মা দোয়া করো, বাবা যেন দ্রুত ঠিক হয়ে যায়। টানা 3 ঘন্টা ধরে অপারেশন চলে। চিন্তায় চিন্তায় সৌম্যের অবস্থা প্রায় নাজেহাল হয়ে গেছে। ভয়ে কুঁকড়ে আছে সৌম্য। এত কিছু হওয়ার পরেও যদি সে তার বাবাকে হারায়, তবে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। সৌম্য চিন্তা করছে তার বাবা সে হাসি মুখটা কি সে দেখতে পাবে, নাকি চিরন্তরে তার মুখ থেকে হাসি উদাও হয়ে যাবে। সৌম্য সব ভাবছে। এমন সময় অপারেশন কেবিন থেকে ডক্টর বেরিয়ে আসে। সৌম্য ডক্টরকে দেখতে পেয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। ডক্টর কেবিন থেকে বেরিয়ে সৌম্যকে উদ্দেশ্য করে বলল, আপনি কি পেশেন্টের রিলেটিভ? জি, আমার বাবা ঠিক আছে তো? ডক্টর মুখ মলিন করতে সৌম্যর বুকটা দুমড়ে মুচড়ে উঠল। কি উত্তর আসে তা ভাবতেই সৌম্য বিচলিত হয়ে পড়ে। হাত পা ঠান্ডা হয়ে আছে তার। সহ্য করা যাবে না এমন কোনো কথা যেন তার কানে না আসে। মনে মনে প্রার্থনা করছে সৌম্য। ডক্টর সৌম্যকে উদ্দেশ্য করে কঠিন গলায় বলল, আসলে আপনারা অনেকটা দেরি করে ফেলেছেন। আমরা আপনার বাবাকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু ওনাকে সুস্থভাবে অপারেশন করাতে আমাদের বেশ ব্যয় হয়েছে। কিন্তু উনি কেবিনে আছেন, সেন্সলেস অবস্থায়। আশা করি জ্ঞান ফিরবে, তবে কখন ফিরবে তা বলা মুশকিল। ধন্যবাদ। ডক্টর চলে যেতে সৌম্য দৌড়ে ছুটে চলে যায় কেবিনে তার বাবাকে একটিবার দেখার জন্য। কেবিনে আসতেই সৌম্য দেখতে পায় তার বাবা গভীর ঘুমে চোখ বন্ধ করে আছে। সৌম্য তার বাবার কাছে গিয়ে তার বাবার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। চোখ জোড়া বেয়ে সকল বাঁধ ভেঙে জল গড়িয়ে পড়ছে। বাবার কপালে আলতো করে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিতেই সৌম্য দেখতে পায় তার বাবার পালস রেট ধীর গতি হয়ে আসছে। সৌম্য চিৎকার করে ডক্টরকে ডাকতে লাগলো। ডক্টর আসতে সৌম্য ডক্টরকে চিৎকার করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, প্লিজ ডক্টর, প্লিজ আমার বাবাকে সেভ করুন, প্লিজ। আমার শরীরে যা আছে তা নিয়ে নিন,
যা চাইবেন তাই দিয়ে দেব, তবুও বাবাকে ঠিক করে দিন প্লিজ ডক্টর, প্লিজ। সৌমের চিৎকার আর আর্তনাদ দেখে ডক্টরের মন গলে গেল। ডক্টর সৌম্যকে শান্ত হয়ে পালস রেট আবারও চেক করতে লাগলো। সৌমের বাবার জ্ঞান ফিরে এসেছে। সৌম্য দেখতে পেল তার বাবা চোখ মেলছে ধীরে ধীরে। সৌম্যর কান্না ভেজা চোখ আর মলিন ঠোঁটে হাসি চলে আসে। তার বাবা ঠিক আছে। সৌম্য তার বাবাকে জড়িয়ে ধরে। সৌম্যের বাবার কথা বলা বারণ। সৌম্য একদম শান্ত গলায় বাবাকে বলছে, বাবা তুমি ঠিক হয়ে গেছো, আর কোনো ভয় নেই। বাবা প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, প্লিজ। আমি সবসময় তোমাকে আমার পাশে চাইবো, প্লিজ যেও না আমাদের ছেড়ে। সৌম্যের কথার বিপরীতে তার বাবা মৃদু হেসে হ্যাসূচক মাথা নাড়ল। ডক্টর আরও কিছু সময় ভালো করে পর্যবেক্ষণ করে সৌম্যকে জানালো তার বাবা এখন শঙ্কামুক্ত, তিনি রিকভার করেছেন। কথাটা শুনতে পেতে সৌম্য এক প্রশান্তির নিঃশ্বাস ফেলল। সেদিন শুধু আমার ভালোবাসা হারায়নি, হারিয়ে গেছে ভালোবাসার প্রতি বিশ্বাস, হারিয়েছে আমি ভরসা। আর কখনো হয়তো কারো উপর ভরসা করতে পারবো না। একটা দীর্ঘশ্বাস ফেলতেই দেখতে পেলাম রিস্কা ক্লাবের গেটের সামনে চলে এসেছে। রিস্কা ভাড়া চুকিয়ে আমি ক্লাবের ভিতরে চলে যাই। কোচ সবাইকে লাইনে দাঁড় করিয়ে কিছু কথা বলছে, আমিও সবার সাথে লাইন দাঁড়িয়ে পড়ি। প্রথম দিন তাই বেশি কিছু করতে হলো না তাকে। অল্প কিছু পরিচয় পর্ব শেষ করে একটা বল নিয়ে মাঠে জুড়ে ছুটে চলে আসি আমি। অতীতের কথা মনে পড়তেই শরীরের মধ্যে অন্যরকম এক জোশ চলে আসে। নিজে নিজে চিৎকার করে বলে উঠলাম, হ্যাঁ আমাকে কিছু করতে হবে, আমাকে নিজের যোগ্যতা প্রমাণ করতেই হবে। প্রথম দিনের ট্রেনিং শেষ করে আমি বেশ ক্লান্ত হয়ে পড়ি। শরীর জুড়ে ক্লান্ত ছাপ, অন্যরকম ভালো লাগা কাজ করছে মনের মধ্যে। ভালো লাগা বলতে সামনে ক্লাব টুর্নামেন্ট আছে, সো নিজেকে প্রমাণ করার একটা নতুন সুযোগ। আমাকে অনেক সফল হতে হবে, এতটা সফল হতে হবে যে আমি দুনিয়াকে দেখিয়ে দিতে চাই যে যদি মনে জোশ থাকে তবে সকল বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে আসা যায়। ট্রেনিং শেষে আমি ক্লাবের বাইরে বেরিয়ে আছি, বিকেলবেলা, তাই লোকজন নিজেদের মতো করে ঘোরাঘুরি করছে। আমি মনটা ফ্রেশ করতে একটা পার্কে চলে আসি। পার্কে আসতে শরীর জুড়ে এক মৃদু বাতাস হেল খেয়ে যেতে লাগলো। অসম্ভব ভালো লাগছে এই বাতাসটা। আমি একটা গাছের নিচে বসে সামনের লোকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎ করে চোখে পড়লো একজোড়া লাভ বার্ডের দিকে। লাভ বার্ড বলতে ভুল করেও পাখি ভাববেন না, আমি কাপলকে বোঝাতে লাভ বার্ড শব্দ ব্যবহার করেছি। যাই হোক, আমি দেখতে পেলাম মেয়েটি ছেলেটার কাঁধে মাথা রেখে প্রশান্তের এই মনোমুগ্ধকর পরিবেশে আনন্দ উপভোগ করছে। ওদের দেখে প্রিয়াঙ্কার কথা মনে পড়ে গেল আমার। প্রিয়াঙ্কার সাথে ঠিক এমনভাবে অনেক সময় কাটিয়েছি। প্রিয়াঙ্কা প্রচুর আইসক্রিম খেতে পছন্দ করত। নিজে না খেয়ে কত টাকা জমা করে প্রিয়াঙ্কার সাথে আইসক্রিম খেয়েছি হিসেব নেই। হঠাৎ করে নিচের দৃষ্টি ও সামনে বসে থাকা কাপলের দিকে সরিয়ে নিলাম। এসব যত ভাববো তত কষ্ট পাবো। অপবিত্র কারো কথা ভেবে মনকে অপবিত্র ঢেকে দেওয়ার কোনো মানেই হয় না। বসা থেকে উঠে দাঁড়িয়ে আবার হোস্টেলের দিকে চলে আসি। হোস্টেলের সামনে আসতে দেখতে পেলাম একটা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে বেশ মডার্ন মনে হলেও তার পরনের পোশাকের শালীনতা বেশ মনমুগ্ধকর। আমি মেয়েটার দিকে তাকাতে হঠাৎ অবাক হয়ে যাই। মেয়েটা আমার দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে আমাকে ডাকছে। অপরিচিত একজন মেয়েকে আমাকে ডাকছে, বিষয়টা মাথায় ঢুকছে না আমার। আমি থ মেরে দাঁড়িয়ে আছি। সৌম্যকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটি সৌম্যর দিকে এগিয়ে আসে। সৌম্য মেয়েটির দিকে এখন কৌতূহলপূর্ণ দৃষ্টিতে। মেয়েটি সৌম্যের কাছে এসে সৌম্যকে উদ্দেশ্য করে বলল, এই যে মিস্টার, আপনাকে বলছি, শুনতে পাচ্ছেন? জি, আমাকে বলছেন? আপনাকে ছাড়া তো আর কাউকে এখানে দেখছি না, তো আমার মনে হয় আমি আপনাকেই বলছি। ও হ্যাঁ, তাই তো, বলুন কি সাহায্য করতে পারি? আসলে আমার এই ঠিকানাটা একটু দেখে দিন, তাহলেই হবে। অপরিচিত মেয়েটি সৌম্যকে একটা ঠিকানা চিনিয়ে দেওয়ার জন্য ডাকে। সৌম্য প্রথমে যথেষ্ট বিভ্রান্ত থাকে এই ভেবে যে এক অপরিচিত মেয়ে তাকে কেনই বা ডাকবে। সৌম্য প্রথমে যথেষ্ট বিভ্রান্ত থাকে এই ভেবে যে এক অপরিচিত মেয়ে তাকে কেন ডাকবে তা ভেবে সৌম্য মেয়েটিকে তার দেওয়া অ্যাড্রেসে পৌঁছে দেওয়ার জন্য একটা রিক্সা ঠিক করে দিল।
মেয়েটি ধন্যবাদ বলে চলে যায়। সৌম্য কিছুটা সময় হোস্টেলের সামনে দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে আসে। সৌম্যর হোস্টেলে আসতেই অবাক হয়ে যায়। চারিদিক ভালো করে তাকিয়ে দেখে বেশ মুগ্ধ দৃষ্টিতে সৌম্য বলে ওঠে, ওয়াও, সাধারণভাবে সাজানো গোছানো রুম। এতটা ভালো লাগছে এই রুমে এসে, যা বলে শেষ করা যাবে না। সৌম্য ডাইনিং রুম থেকে সোজা চলে যায় বেডরুমে। উফ, ওটা তো আরো বড় আর সুন্দর। বিছানাটা বেশ পছন্দ হয়েছে তার। সৌম্য বিছানার উপর বসে পকেট থেকে ফোন বের করে, তার মাকে কল করলো। হ্যালো মা, বাবার কি অবস্থা? হ্যাঁ বাবা, তোর বাবা একদম ঠিক আছে। তোর কি অবস্থা, সব ঠিক তো? হ্যাঁ মা, সব কিছু ঠিক আছে। সকালবেলা সৌম্যের ঘুম আচমকাই ভেঙে যায়। সৌম্য লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ে। সৌম্য একটা দুঃস্বপ্ন দেখে বেশ ভয় পেয়ে, তাই সৌম্যের ঘুমের মাঝপথেই ঘুম ভেঙে যায়। সৌম্য চোখ খুলে নিজের বিছানা দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আপন মনে বলতে থাকে সৌম্য, উফ, দুঃস্বপ্ন ছিল এটা। বিছানা থেকে নামতেই সৌম্য অবাক হয়ে যায়। সৌম্য দেখতে পায় কেউ যেন একজন তার অগোচরে রুমের মধ্যে এসে রান্নাঘরে রান্না করছে। সৌম্যের এই বিষয়টা খটকা লাগলো। যদিও সৌম্য এই ফ্ল্যাটে একা থাকে, তবে রান্নাঘরে কে আছে? কোনো চোর নয় তো? সৌম্য নিজের কৌতূহল মেটাতে পা টিপে টিপে রান্নাঘরের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। যদি চোর হয় তবে আচ্ছা রকম পিটানি দিতে হবে। আমার রুমে চোর! সৌম্য রান্নাঘরের দিকে এগিয়ে আসতেই দেখতে পেল একজন মেয়ে রান্না করছে। সৌম্য প্রথমে ভেবেছে চোর হয়তো পুরুষ হবে, কিন্তু এটা একটা মেয়ে, তার মানে এটা চোর নয়, কারণ চোর কখনো রান্না করবে না। সৌম্য কর্কশ গলায় মেয়েটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই যে আপনি কে? এখানে কি চাই? কি করছেন আপনি? সৌম্যর কণ্ঠ শুনে মেয়েটি মোটেও বিচলিত না হয়ে মেয়েটি বলল, আমি এখানে রান্না করে দেওয়ার জন্য এসেছি। আপনার খাবার টেবিলে রাখা আছে, আপনি ফ্রেশ হয়ে খাবার খেতে পারেন স্যার। মেয়েটির কথা শুনে সৌম্য মৃদু হেসে কিচেনের দিক থেকে খাবার টেবিলের দিকে চলে এলো। নিজেকে একটু বোকা মনে হলো মেয়েটির সামনে, তবে বলতেই হবে এখানকার ব্যবস্থা সত্যিই মুগ্ধকর। সৌম্য ফ্রেশ হয়ে এসে খাবার খেতে লাগলো। অসাধারণ হয়েছে রান্নাটা, একদম জিভে লেগে আছে রান্নাটা। সৌম্য খাবার শেষ করে রুম থেকে বেরিয়ে চলে যায় মাঠে। আজ ট্রেনিং আছে। সৌম্য ক্লাবের মাঠে আসতেই দেখতে পেল কোচ কিছু কাগজের পেপার সবার হাতে দিয়ে দিয়েছে। সৌম্য কৌতূহলী হয়ে মাঠে প্রবেশ করতেই কোচ সৌম্যকে ডাকলো, সোম, এদিকে আসো। জি স্যার, বলুন। এ নাও পেপারটা, আগামীকাল থেকে ম্যাচ শুরু হবে। ও, ওকে স্যার। সৌম্য কাগজটা ব্যাগে রেখে ট্রেনিং শুরু করে। উফ, কি বলবো আর, মানে আমাদের পাড়ার প্র্যাকটিস শেষ করে সৌম্য নিজের বাবাকে দেখতে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। বাবার অবস্থা একটু উন্নত, তাই ভাবছি আজ রিলিজ করিয়ে বাড়ি নিয়ে যাব, আর আমিও বাড়িতে থাকবো। এভাবে হোস্টেল থেকে ট্রেনিং করতে ভালো লাগে না। মা বাবার ভালোবাসার পরশ থেকে দূরে থাকা বেশ কষ্টকর। আমি হাসপাতালের সামনে এসে গাড়ি থেকে নেমে পড়লাম। হাসপাতালের ভিতরে এসে সোজা চলে যাই বাবার কেবিনের দিকে। কেবিনে আসতে দেখতে পেলাম ডক্টর চেক আপ করছে বাবার। আমি দরজার পাশে চুপটি করে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে মা আমাকে দেখতে পেয়ে বলে উঠল, সোম বাবা এসেছিস? মায়ের গলার কণ্ঠ আমার নামটা শুনে বাবা দরজার দিকে তাকালো। আমাকে দেখতে পেয়ে বাবার ঠোঁটের কোণে আনন্দের হাসির ঝিলিক দেখা যায়। বাবার হাস্যজ্জ্বল চেহারা নিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, দূরে দাঁড়িয়ে আছিস কেন? আই, আমার কাছে আই। বাবার কথা শুনে আমার আর তর সহ্য হচ্ছে না। আমি দৌড়ে ছুটে চলে যাই বাবার কাছে। বাবার কাছে আসতে আমি বাবাকে জড়িয়ে ধরলাম। বাবা তার সিংহতুল্য হাত আমার মাথার উপর রাখলো। প্রিয়জনকে জড়িয়ে ধরার পর যে কতটা প্রশান্তি বুকে আসে তা প্রকাশ করার সাধ্য কারণ নেই। আমি পরম প্রশান্তিতে বাবাকে জড়িয়ে বললাম, বাবা, এখন কেমন লাগছে তোমার? এখন একদম ঠিক আছি আমি। বাবা। বাবার বুকে মাথা রেখে একদম অবশ শিশুদের মতো শুয়ে আছে সৌম্য। পৃথিবীর সকল সুখ মনে হচ্ছে আজ তার হাতে এসে ধরা দিয়েছে। এতটা আনন্দ লাগছে যা প্রকাশ করা দায় হয়ে পড়েছে। বাবা হলো বট গাছ। এই বাবা নামক বট গাছটা যতদিন মাথার উপরে ছায়া হয়ে থাকে ততদিন বোঝা যায় না রোদের তাপ কেমন। যখন থাকে না এই বাবা নামক বট গাছটা,
তখন খুব ভালো করে উপলব্ধি করা যায় বাস্তবতা কতটা কঠিন। আরও কিছু সময় ভালোবাসার পরশ নিতেই সৌম্যের কানে ভেসে আসে নার্সের মিষ্টি কণ্ঠস্বর। নার্স সৌম্যকে ডাক্তারের কেবিনে যেতে বলছে কিছু ফর্মালিটি পূরণ করার জন্য। সৌম্যর বাবার বুক থেকে নিজের মাথাটা তুলে বাবার হাতটা শক্ত করে ধরে বলছে, বাবা আমি ডক্টরের সাথে কথা বলে আসি। সৌম্যর দিকে তাকিয়ে আর তার বাবা হ্যাঁ সূচক মাথা নাড়ে। সৌম্য কেবিন থেকে সোজা চলে আসে ডক্টরের চেম্বারে। ডক্টরের সাথে অল্প কিছু সময় কথা বলে সৌম্য তার বাবা আর মাকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। আজ অনেক দিন পর নিজের বাড়ি ফিরছেন তারা। বাড়ির সামনে আসতেই সবাই সৌম্যের গাড়ি ঘিরে ধরে। সৌম্যর বাবা সুস্থ আছে তা দেখে সবাই খুশি হলেন। সৌম্য বাবা মাকে নিয়ে বাড়ির ভিতরে চলে আসে। বাবার রুমে বাবাকে রেখে সৌম্য নিজের রুমে আসে। মনে প্রশান্তি থাকলেও কোথাও একটা শূন্যতা রয়ে গেছে মনে হচ্ছে। কেন জানি মনে হচ্ছে দিন শেষে কিছু একটা অপ্রাপ্তি তার মধ্যে মাথা চাড়া দিয়ে উঠছে। চোখের পাতা জোড়া বন্ধ করে সৌম্য বিছানার সাথে পিঠ চেপে শুয়ে পড়ে। চোখ জোড়া বন্ধ করতেই চিরচেনা একটা মুখ ভেসে আসে চোখের সামনে। হ্যাঁ, প্রিয়াঙ্কার মুখ। এই মুখ প্রিয়াঙ্কার, আমার ভালোবাসা, যে সৌম্যের ভালোবাসা কখনো বোঝে না। ভোর হতেই সৌম্য নিজের বাড়ি থেকে বেরিয়ে চলে আসে ক্লাবে। আজ বিকেলে ম্যাচ আছে, একটু প্রস্তুতি নিতে হবে। মাঠে আসতে সৌম্য দেখতে পেল মাঠ ফাঁকা, কোথাও কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। সৌম্য এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ নেই। ও ক্লাবের অফিসে চলে আসে। অফিসের দরজা খোলা, তবে ভিতরে থেকে কারোর কোনো সারা শব্দ আসছে না। সৌম্যর মনের ভিতরে কৌতূহল জেগে ওঠে, কি হচ্ছে? সবাই গেল তো গেলটা কোথায়? পা দিতেই উপর থেকে কিছু একটা রঙিন কাগজের ছোট্ট ছোট্ট টুকরো তার মাথার উপর এসে পড়ল। তার সাথে আছে বিশাল শব্দ। সৌম্য অপ্রস্তুত থাকায় একটু ভয় পেয়ে গেল। সৌম্য ভয়েও অবাক হয়ে ভালো করে তাকাতেই তাকে অবাক করে দিয়ে ক্লাবের সবাই একে একে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার সৌম্য, হ্যাপি বার্থডে টু ইউ। সৌম্য একদম থ মেরে সবাইকে দেখে। আজ যে সৌম্যের জন্মদিন, কিন্তু দিনটার কথা সৌম্যেরই মাথায় ছিল না একদমই। সৌম্য সবার দিকে ছল চোখে তাকিয়ে আছে। একে একে সবাই মিলে সৌম্যকে জড়িয়ে ধরে। এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। সৌম্য তাদের সাথে কেক কেটে নিজের জন্মদিন পালন করলো। কেক কাটা শেষে কোচ সৌম্যকে উদ্দেশ্য করে বলল, সোম, তোমার জন্য সারপ্রাইজটা কাল রাতেই অপেক্ষা করছিল, তবে তুমি ছিলে না, তাই আমাদের আজ দিতে হলো। জি স্যার। তো বলো, সারপ্রাইজটা কেমন ছিল? অসম্ভব সুন্দর ছিল স্যার, আমার লাইফের বেস্ট সারপ্রাইজ এটা। কেক কাটা শেষ করে সৌম্য মাঠে চলে আসে। কোচ ট্রেনিং শুরু করে। সৌম্য ভালো করেই ট্রেনিং করতে থাকে। কিছু সময় প্র্যাকটিস করলেই সভাপতি এসে সৌম্যকে অবাক করে দেয়। সভাপতির কথা শুনে সৌম্যর মন ভেঙে যায়। সভাপতি এসে সৌম্যকে উদ্দেশ্য করে বলল, সোম, তুমি আজ বিকালে মাঠে খেলতে যাবে না। কেন স্যার? এমনি প্র্যাকটিস করে বাড়ি চলে যাইও। কথাটা শেষ করতে সভাপতি চলে যেতে লাগলো। সৌম্য পাথরের মতো দাঁড়িয়ে আছে। নিজেকে প্রমাণ করার এর থেকে ভালো সুযোগ আর দুটো হয় না। ক্লাব সভাপতির কথায় সৌম্যের সব আশা মাটিতে মিশে যায়। সৌম্যের চোখের কোণে কিছু পরিমাণে জল জমা হয়ে এসেছে। যে করেই হোক নিজের এই সুযোগকে হাতছাড়া করা যাবে না। সৌম্য দৌড়ে চলে আসে ক্লাব সভাপতির সামনে। ক্লাব সভাপতি সৌম্যকে দেখে জিজ্ঞাসা করল, কিছু বলবে? স্যার, আমাকে রিজেক্ট করার কারণ? আসলে সোম, তুমি সবে মাত্র এখানে এসেছো, এখনও তোমার অনেক কিছু শেখা বাকি আছে। পাড়ার ফুটবল ম্যাচ আর ক্লাব ফুটবল ম্যাচ এক কথা নয়। আমাদের যে করেই হোক ভালো ফলাফল করতে হবে, তাই আমরা রিস্ক নিতে চাই না। তাই বলেছিলাম তুমি বরং। সৌম্য তাকে সম্পূর্ণ কথা বলতে দিল না। তাকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে নিজে বলতে শুরু করলো, স্যার, একটা সুযোগ চাই আমি, প্লিজ একটা সুযোগ, নিজেকে প্রমাণ করার একটাই সুযোগ চাই আপনার থেকে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তা না হয় দিলাম, তবে সোম যাই করো একটু ভেবে, কেমন? সৌম্যের মলিন মুখে নিমেষের মধ্যেই হাসি চলে আসে। আনন্দের দেশ বয়ে যায় তার মনের মধ্যে দিয়ে। প্রমাণ তো করতেই হবে, কারণ আমি যে সেরা হতে এসেছি, ব্যর্থ হতে নয়। সৌম্য পুনরায় মাঠে ফিরে প্র্যাকটিস করতে লাগলো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে।
সৌম্য ও তার বন্ধুরা ড্রেসিং রুমে তৈরি হয়ে নিয়েছে। সৌম্য তৈরি হয়ে এক কোণে বসে নিজেকে রিচার্জ করছে। নিজেকে নিজেই বলছে সৌম্য। সময় হতে সৌম্য ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসে। গ্যালারিতে মানুষ আর মানুষ। এত মানুষের ভিড়ে আচমকা সৌম্যের চোখ চলে যায় গ্যালারির প্রথম সারিতে মাঝ বরাবর। দূর থেকে বেশ দেখতে পাওয়া যাচ্ছে তার বাবা মা বসে আছে। সৌম্য অবাক না হয়ে পারল না। এই অসুস্থ শরীরে কেউ আসে? সৌম্য নিজের মনের মধ্যে একটু দুঃখ পেল। তবে তার বাবা আর মার মুখের হাসির ঝিলিক দেখে তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যথাসময়ে রেফারি বাঁশিতে ফু দিতেই খেলা মাঠে গড়ায়। সৌম্য শুরু থেকেই বড্ড বেসুরে এগোতে থাকে, যে কাজটা সবাইকে হতাশ করছে বারবার। সৌম্য নিজেও বুঝতে পারছে না কি করে পরিস্থিতি নিজের হাতে আনবে। বারংবার নিজের লক্ষ্যের কাছে এসেও বিফল হয়ে যেতে হচ্ছে তাকে। সৌম্য নিজেকে একটু রিল্যাক্স করতে নিজের বাবা মায়ের দিকে তাকালো। মার বাবার মুখে চিন্তা স্পষ্ট ছাপ দেখতে পেল সৌম্য। মৃদু হাসল তাদের দিকে তাকিয়ে। অন্তঃপর সৌম্য দৌড়ে ছুটে চলে আসে বিপরীত দলের প্লেয়ারের দিকে বল কেড়ে নিতে। বল কেড়ে নিয়ে সৌম্য ভীষণ আক্রমক হয়ে গোলপোস্টের দিকে ছুটে চলে যায়। সবাই অবাক হয়ে সৌম্যের দিকে তাকিয়ে আছে। সৌম্য সবাইকে তাক লাগিয়ে দিয়ে বলটা সজোরে কিক করলো। বলটা শূন্যে ভেসে গোলপোস্টের দিকে এগিয়ে তাকে রুখে দিতে প্রস্তুত গোলকিপার। সৌম্যর ছোড়া বলটা গোলকিপারের মাথার উপর দিয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যেতে গোলকিপার জাম্প করে বলটাকে আটকাতে চেষ্টা করল। দুর্ভাগ্যবশত গোলকিপার টাইমিং করতে পারল না, যার ফলে সৌম্য পেয়ে যায় তার নির্দিষ্ট গোল। গোল হতেই সৌম্যের নিজের মুখের উপর হাত রেখে এক আনন্দে চিৎকার দিয়ে উঠল। উফ, একেই বলে সফলতা। সৌম্য ও তার বন্ধুরা গোলের আনন্দ উপভোগ করতে লাগলো। সৌম্য তার বাবা মার মুখে আনন্দের রেশ দেখে নিজের ভিতরে আরো শক্তি পেয়ে যায়। খেলা তার নির্দিষ্ট সময় মতোই চলতে থাকে। সৌম্যের দল সর্বমোট 3টে গোল করে, যা 2টো সৌম্য নিজেই করেছে আর একটি তার সহযোগীরা। ভরাডুবি ঘটে, তাদের খাতায় 0 রয়ে যায়। খেলা শেষ হতে সৌম্য আনন্দে উৎসাহিত হয়ে ড্রেসিং রুমে ফিরে আসে। খেলা শেষ করতে করতে একদম রাত হয়ে যায়। সৌম্য ক্লাবে বসে বসে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে। অনেকটা সময় আড্ডা দেওয়ার পর সৌম্য ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:30 বেজে গেছে। সৌম্য আর বিলম্ব না করে বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করে। আজ মনে হয় বাড়ি হেঁটে যেতে হবে। আশেপাশে কোনো গাড়ি নেই, অন্ধকার। ধুর, কি একটা অবস্থা তৈরি হয়েছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে। সৌম্য হেঁটে যাচ্ছে রাস্তার মাঝপথ দিয়ে। আশেপাশে গাছপালার জঙ্গল। সৌম্য কিছু দূরে এগিয়ে যেতেই হঠাৎ করে তার কানে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে। সৌম্য থমকে গিয়ে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো শব্দটা কোথা থেকে এলো। সৌম্য গভীরভাবে শোনার চেষ্টা করলো কে শব্দ করছে, তবে সৌম্য 2বার কোনো শব্দ শুনতে পেল না। সৌম্য মনে মনে ভাবলো হয়তো হ্যালুয়েশন। গভীর রাতে নীরব জায়গায় মাঝে মধ্যে এমন হ্যালুয়েশন হয়, এটা স্বাভাবিক একটা ব্যাপার। সৌম্য আবারও চলা শুরু করলো। হঠাৎ করে আবারও সৌম্যের কানে মেয়েলি কণ্ঠ ভেসে আসে। এবার একটু ভিন্ন শব্দ। মেয়েটি স্পষ্ট চিৎকার করছে, বাঁচাও কেউ আমায়, প্লিজ। সাথে আরও শব্দও আসছে, কয়েকজন ছেলের কণ্ঠের। কি কোনো মেয়ে বিপদে পড়েছে? কথাটা নিজে নিজে বলল সৌম্য। সৌম্যের মাথায় হঠাৎ করেই চলে আসে, হ্যাঁ, কোনো মেয়ে নিশ্চয়ই বিপদে পড়েছে, আমার সাহায্য তার প্রয়োজন। কিন্তু শব্দটা আসছে কোথা থেকে? সৌম্য এদিক ওদিক ছোটাছুটি করে দেখতে লাগলো। অনেকটা দূরে দেখা যাচ্ছে কিছু ছেলেরা দাঁড়িয়ে আছে। সৌম্য ওদের দিকে ছুটতে চলে যায়। সৌম্যদের কাছে এগোতে শুনতে পায়, আজ দেখবো তোকে কে রক্ষা করে। সেদিন তো ওই ছেলেটা এসে তোকে বাঁচিয়ে দিল, কিন্তু আজকে কে বাঁচাবে মামনি? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার সর্বনাশ করবেন না, আমি আপনার ছোট বোনের মতো। আহ মামনি, তুমি আমাদের ছোট বোনের মতো। বোন তো না, তোমাকে খুব সুখ দিব আমরা সবাই মিলে, তুমি শুধু সুখ ভোগ করো। সৌম্য এদের থেকে সামান্য দূরে দাঁড়িয়ে আছে। এতজনের সাথে একা সৌম্য পেরে উঠবে না। সৌম্য আশেপাশে তাকিয়ে দেখতে পায় একটা রড পড়ে আছে। সৌম্য ভাবছে এটা দিয়েই শায়েস্তা করতে হবে এদের। সৌম্য লোহার রডটা হাতে তুলে নিল। একজন ছেলে মেয়েটির বুকের উপর থেকে ওড়নাটা নিতেই সৌম্য পিছন থেকে সজোরে আঘাত করে লোকটির মাথায়। সঙ্গে সঙ্গে লোকটি মাটিতে মুখ থুবড়ে পড়ে।
বাকি লোকগুলো সৌমের দিকে তেড়ে আসতেই সৌম রড দিয়ে বেধড়ক পেটাতে লাগলো লোকগুলোকে। জীবন বাঁচাতে লোকগুলো লেজ গুটিয়ে পালালো। সৌম ফোনের টর্চ দিয়ে মেয়েটির অন্না খোঁজে, মেয়েটির দিকে এগিয়ে দিল। এ নিন আপনার ওড়না। আপনার কোনো আক্কেল বলতে কিছুই নেই। এত রাত করে বাড়ি থেকে একা বের হয়েছিলেন কেন? এমনিতে দিনকাল ভালো নয়, তার উপর এই জায়গাটা একদমই নীরব। যদি আমি না আসতাম তবে আপনার অবস্থা কী হতো ভেবে দেখছেন? নেক্সট টাইমে বাড়ি থেকে একা বের হবেন না। এই শহরে আপনাদের জন্য সুরক্ষিত নয়। মেয়েটি সৌমের গলার কণ্ঠ শুনে অবাক হয়ে বলে উঠল। মেয়েটির কথা শুনে সৌম একটু অবাক হয়ে যায়। ফোনের টর্চটা মেয়েটির দিকে তাক করতে সৌম দেখতে পেল এ তো সেই রাস্তায় দাঁড়িয়ে থাকা মেয়েটি। সৌম কৌতূহলপূর্ণ কণ্ঠে বলে উঠল, এ মা, আপনি এখানে কেন? মেয়েটি সৌমের কথা শেষ হওয়ার আগেই দৌড়ে এসে সৌমকে চাপটে ধরে। সৌম ভীষণ অপ্রস্তুত হয়ে অবাক হয়ে যায় মেয়েটির এমন কাজ দেখে। মেয়েটি সৌমকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তা আমার জানা নেই, কিন্তু আজ যদি আপনি না থাকতেন তো আমার যে কি অবস্থা হতো একমাত্র বিধাতাই জানে। আরে কাঁদছেন কেন? এখন ওরা চলে গেছে, আর কান্না করিয়েন না প্লিজ। চলুন আপনাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি। জি। সৌম মেয়েটিকে সাথে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। দুজনে একদম নিশ্চুপ হয়ে আছে, কারোর মুখে কোনো কথা নেই। মেয়েটি বারবার সৌমর দিকে তাকাচ্ছে আর চোখে চলেছে। সৌম কোনো দিকে পাত্তা না দিয়ে শুধু হেঁটে চলেছে। মেয়েটি আর নীরব থাকতে পারল না। হুট করেই সকল নীরবতা ভেঙে মেয়েটি সৌমকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, একটা কথা জানতে পারি? জি বলুন। আপনার নামটা কি? আমার নাম সোম। আপনার নাম? তিশা। তিশা চৌধুরী আমার নাম। ও, তাই এখানে কি জন্য এসেছিলেন? আর ওরা কারা? দেখে তো মনে হচ্ছে আপনাকে খুব ভালো করে চেনে ওরা। জি, আমি একটা কাজে এখানে এসেছিলাম, ফিরতে দেরি হয়ে গেছে, তার উপর কোনো গাড়ি নেই, তাই শর্টকাটে এই পথ দিয়ে চলে আসি। হঠাৎ করে এরা কোথা থেকে যেন চলে আসলো আমি জানি না, তার উপর তো আপনি জানেন কি হলো। যাই হোক, একটু সাবধানে থাকবেন। আজ ব্যর্থ হয়েছে বলে এরা যে আবার হামলা করবে না তা কিন্তু নয়। সুযোগের অপেক্ষায় অবশ্যই করবে এরা, সো বি কেয়ারফুল। জি। তিশার সাথে কথা বলতে বলতে ওর বাড়ির অবধি চলে আসি। তিশা অনেক বিশুক স্বভাবের, কাউকে পেলে একদম বকবক করে নিজের সব কথা তার কাছে বলে ফেলে। তিশা ওর সম্পর্কে অনেক সময় ধরে বকবক করেই গেল। আমি নিঃসুপ হয়ে তার কথাগুলো শুনছিলাম। বাড়ি চলে আসতেই তিশা আমাকে উদ্দেশ্য করে বলল, বাড়ি চলে এসেছি, আপনি আসুন, ভিতরে আসুন, চা কফি খেয়ে যাবেন। কফি খাই না, তবে চায়ের ব্যাপক নেশা আছে আমার। ধরুন সারাদিন চা খেতে পারি। আমি তো মনে হয় আর আমি এক সূত্রে বাঁধা। উফ, অনেক 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 চা খাই আমি। আসছি তাহলে। ও মা, আপনাকে সেভ করলাম, বাড়ি অবধি পৌঁছে দিলাম, আর আমাকে নিজের বাড়িতে ইনভাইট করে খালি মুখে বিদায় দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি, কারণ আপনি বাচাল, আর আমার একদম বাচাল মানুষ পছন্দ নয়। হাই রে, সারা রাস্তা ধরে নিজে বকবক করে আমাকে বাচাল বলে, মানবতা কোথায়? তিশা হনহন করে হেঁটে নিজের বাড়ির দিকে চলে যায়। সৌম অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তিশার চলে যাওয়ার দিকে। তিশা বাড়ির ভিতরে পা রাখতে গিয়েও রাখলো না, পিছনে ফিরে সৌমর দিকে তাকালো। সৌম মৃদু হাসছে। আপনি চা খেয়ে যেতে পারেন। না ঠিক আছে, অন্য কোনো দিন এসে খেয়ে যাব। তিশা সৌমের দিকে তাকিয়ে আছে। সৌম মুচকি এসে তিশার বাড়ির সামনে থেকে বেরিয়ে চলে আসে। রাস্তা দিয়ে হাঁটছে আর তিশার কথা ভাবছে সৌম। মেয়ে দেখতে যেমন অপূর্ব সুন্দরী, ঠিক তার কথাবার্তাগুলো অসাধারণ। তবে সমস্যা হলো মেয়েটার বড্ড জেদি, অল্পতেই রেগে যাওয়ার মতো স্বভাব আছে ওর, আর ভীষণ তেরামি করে। যে কোনো বিষয়ে মনোমালিন্য দেখা দিলে মাস্ট তেরামি করবেই সে। কিন্তু যতটুকু কথা বলে জানতে পারলাম ওর মনটা একদম একটা বাচ্চার মতো নরম। মানে বাইরটা যেমনই হোক, ভেতরটা একদমই কোমল। কেন জানি আর অনেক দিন পরে ঠোঁটের কোণে হাসি রেখা ছুঁয়ে যাচ্ছে আমার। তবে কি ওকে আমার ভালো লেগে গেছে? না, ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি। আমি চাই না আবার দ্বিতীয় কোনো প্রিয়াঙ্কা আমার জীবনে এসে আমাকে আবার শূন্যতা অনুভব করাক। মা, আসলে একটা মেয়েকে সাহায্য করতে গিয়ে দেরি হয়ে গেল। মেয়েটা ভীষণ বড় বিপদে পড়েছে জানো।
আমি যদি না থাকতাম তবে কি যে হয়ে যেত ভাবতে পারছো না তুমি। মাকে শুরু থেকে শেষ পর্যন্ত তিশার ঘটে যাওয়ার আজকের ঘটনাগুলো বললাম। মা চুপচাপ শুনছে আমার কথাগুলো। তিশার কথা শুনে মার মন উদাস হয়ে যায়। সত্যি আজ আমি না থাকলে হয়তো তিশার নিজের মুখ আর কখনো কাউকে দেখাতে পারতো না। আমার কথা শোনার পর মায়ের মন গলে গেল, রাগ উদাও হয়ে যায় একেবারে। অতঃপর খাবার খেয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ি। ভোরের আলো ফুটতেই ঘুম ভেঙে যায়। আজ ম্যাচ না থাকলেও একটু প্র্যাকটিস আছে। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রুমে এসে নিজের ফোনটা খুঁজতে লাগলাম। সারা ঘরটা তন্ন তন্ন করে খুঁজে কোথাও আমার ফোনটাকে পেলাম না। হতাশা হয়ে বিছানায় আবার বসে পড়লাম। ফোনটা হয়তো কাল রাতে কোথাও ফেলে এসেছি। ফোন হারাতে মনটা খারাপ হয়ে যায় আমার। এই ফোনটা বাবা উপহার দিয়েছিল। ধুর, বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসি ক্লাবে। রিস্কায় চেপে যখন ক্লাবের দিকে যাচ্ছি তখন পথিমধ্যেই চোখ পড়ল পাড়ার কিছু ছেলে রাস্তায় মারপিট করছে। এদের কাজে মারপিট করা, ঝামেলা করা। আসলে সমস্যা এদের না, সমস্যা হচ্ছে আমাদের দেশের। এই দেশে ঘরে ঘরে শিক্ষিত লোক পাবেন, ভালো ভালো ডিগ্রি আছে তাদের নামের পাশে, কিন্তু আফসোস হলো সত্যি এটাই যে যোগ্যতা অনুযায়ী তারা কেউ চাকরি পাচ্ছে না। মান সম্মান দোহাই দিয়ে তারা ছোট্ট কাজ করতে পারে না। সরকার এদের দিকে দৃষ্টিপাত করে না কখনো। তবে এদের নামকরণ করতে মহা ওস্তাদ। শিক্ষিত বেকার বর্তমান পরিস্থিতি বিচার করলে আপনি সব জায়গায় শিক্ষিত বেকার লোক পাবেন। এইসব লোক বেকার থেকে নানা ধরনের অকর্ম কাজ করে কে কেউ ধর্ষণের মতো জঘন্য কাজে লিপ্ত হচ্ছে, আবার কে কেউ নেশা করছে। সমাজ উন্নয়নের জন্য যে শিক্ষা গ্রহণ করা হচ্ছে তাই কাল হয়ে দাঁড়িয়ে সমাজের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আমি রিস্কায় নেমে ক্লাবের দিকে আসতে দেখতে পেলাম সবাই মোটামুটি চলে এসেছে। রিস্কা থেকে নামতেই রাস্তার উপরে আমার দৃষ্টি চলে যায়। রাস্তার উপরে তাকাতেই ভীষণ চমকে উঠলাম আমি। রাস্তার উপরে আমি দেখতে পেলাম প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে একা, হয়তো কার জন্য অপেক্ষা করছে। আমি প্রিয়াঙ্কাকে দেখে একটু অবাক হলাম। ভাবছেন একই শহরে থাকি দুজন, মাঝে মধ্যেই অপ্রত্যাশিতভাবে দেখা হতেই পারে, তা নিয়ে অবাক কেন হচ্ছি? উফ, আমি ওকে দেখে এই জন্য অবাক হচ্ছি কারণ ওর চেহারার মাঝে আর সে উজ্জ্বলতা নেই। মনে হচ্ছে কোনো একটা কারণে খুব ডিপ্রেশনে আছে ও। সে যাই থাকুক, আমার তা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। সৌম্য বাঁকা হাসি দিয়ে ক্লাবের মাঠে চলে আসে। যতই মুখে নানা করুক, ঘৃণা করুক, চিৎকার করে বলুক, প্রিয়াঙ্কা তুই প্রতারণা করেছিস আমার সাথে, তবে বুকে হাত রেখে আজও বলবে সে অবশ্য ছিল একটা সময় আমাদের মাঝে, তবে এখন আর তা নেই। সৌম্য একটা দীর্ঘশ্বাস ফেলল। দীর্ঘশ্বাস ফেলে সৌম্য মাঠে দৌড়ানো শুরু করে। কঠিন অনুশীলনী পারে তাকে সফলতা দিতে, এটা সত্যি কথা। তবে মনের দিক থেকে সাপোর্ট করার জন্য চাই একজন বিশেষ অনুপ্রেরণা, যে অনুপ্রেরণা আপনাকে বাধাহীন করে দিতে যথেষ্ট। সৌম্য অনেকটা সময় প্র্যাকটিস করে। অন্তঃপর সৌম্য কোচের থেকে ছুটি নিয়ে ক্লাবের মাঠ থেকে বেরিয়ে আসে। মাঠ থেকে বেরিয়ে এসে সৌম্য দ্বিতীয়বারের মতো চমকে ওঠে। সৌম্যর মাঠ থেকে বেরিয়ে আসতেই সিকিউরিটি গার্ড এসে সৌম্যকে সাবলীল কণ্ঠে বলল, স্যার, আপনার সাথে দেখা করতে একজন ম্যাম এসেছিল। বাহিরের লোকেদের ভিতরে প্রবেশের অনুমতি ছিল না, বিধায় তাকে আমরা আটকেছি। উনি বলেছেন আপনি ওনাকে দেখলে কিছু বলবেন না। তবে স্যার, আমরা ওনাকে ঢুকতে দিইনি। আপনার থেকে অনুমতি নিতে অনেকটা সময় অপেক্ষা করেছি, কিন্তু আপনি ব্যস্ত ছিলেন। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আসলে উপর মহল থেকে যা অর্ডার ছিল তাই পালন করেছি আমি। স্যার, ক্ষমা করে দিন। উফ, থামুন তো। কে না কে এসেছে তার জন্য এত কথা বলার কি আছে? আপনি ঠিক করছেন বিনা পরিচয়ে কাউকে ভিতরে প্রবেশ করতে দেবেন না। আচ্ছা, আমায় এতটুকু বলুন, মেয়েটা কি অপেক্ষা করছে এখানে? জি স্যার, এখানে বসেছিল অনেকটা সময়। ও। সৌম্য আর কোনো কথা বাড়ালো না। চুপচাপ সিকিউরিটি গার্ডের দিক থেকে সরে গিয়ে চলে গেল মাঠের বাইরে। মাঠের বাইরের রাস্তায় আসতে সৌম্য একটা রিক্সা নিল। বাসায় যেতে হবে। সৌম্য রিক্সায় উঠে বসে বাড়ি চলে আসে। বাড়িতে আসতেই সৌম্য দেখতে পেল কিছু মানুষের আনাগোনা তার বাড়িতে। বিষয়টা কি তা জানতে সৌম্য সম্পূর্ণ কৌতূহল নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল। বাড়ির ভিতরে আসতেই সৌম্য দেখতে পেল তার কিছু আত্মীয় স্বজন এসেছে বাড়িতে, যদিও সৌম্য কখনো তার নিজের বাড়িতে ইনভাইট করেনি। আর না তারা কখনো সৌম্যকে বা তার বাবা মার কোনো খোঁজ কখনো রেখেছে। আরে সৌম্য বাবা। জি।
কেমন আছো তুমি? জি, বেঁচে আছি আমি। সৌম্য যে এদেরকে দেখে বিরক্ত, তা বেশ ভালোই। সৌম্যর ব্যবহারে স্পষ্ট বোঝা যাচ্ছে। সৌম্য তাদের মুখে খানা দেখে মৃদু তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে নিজের রুমে চলে আসে। সৌম্যকে রেগে যেতে দেখে তার মা পিছন পিছন সৌম্যের রুমে চলে আসে। এইসব কি সোম বাবা, তুই ওনাদের সাথে এমন ব্যবহার করছিস কেন? ওরা তোকে টিভিতে দেখে বাড়িতে ছুটে চলে আসে তোকে দেখার জন্য, আর তুই কি না ওদের মনে কষ্ট দিলি? কেন এসেছে মা? আমাকে দেখতে হলে তো স্টেডিয়ামে আসবে, ওখান থেকে দেখবে, ওখান থেকে দেখা যাবে। বাড়িতে আসার কি হলো? মানে? মানেটা হলো তোমরা বোকামি করছো। আমার বাবা যখন মৃত্যুর সাথে লড়াই করছিল তখন এনারা কোথায় ছিল? যখন আমাদের খুব প্রয়োজন ছিল তাদের একটু সাপোর্টের, তখন কোথায় ছিল এই ন্যাকামি করার মানুষগুলো? আজ আমার আর তাদের দরকার নেই, তাই ছুটে এসেছে আমার কাছে। কথাই আছে না, যখন তোমার কাছে টাকা থাকবে না তখন নিজের আপনজনরাও তোমায় চিনতে পারবে না, আর যখন তোমার কাছে টাকা থাকবে তখন তোমার প্রিয়জনের অভাব হবে না। কথাটা সত্য। আর তুমি তাদেরকে বাড়িতে ঠাঁই দিয়েছো। আমার দুঃসময়ে যাদের কাছে পায়নি, সুসময়ে তাদেরকে আমার প্রয়োজন নেই। সৌম্য কথাগুলো বেশ শব্দ করে বলেছে। চিৎকারের শব্দে বলা কথাগুলো তারা শুনতে পেলে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে আসে। সৌম্যর কথার সাথে সৌম্যর বাবা একমত, তাই উনিও সৌম্যকে সাপোর্ট করে বললেন, সোম, তোর কথার সাথে আমি একমত। এদের বাড়িতে টাই দেওয়া উচিত হয় নাই। দুপুরে খাবার খেয়ে সৌম্য বিছানায় শুয়ে আছে। হঠাৎ করে সৌম্যর রুমে তার মা নিজের ফোনটা নিয়ে আসে। সৌম্য মাকে দেখে প্রশ্নসূচক কণ্ঠে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা, ফোন নিয়ে এসেছো হঠাৎ? দেখ, বাবাকে যেন ফোন করে তোর কথা জিজ্ঞেস করছে। সৌম্য অপরিচিত নাম্বারে কল করতেই কলটা রিসিভ হয়ে যায়। সৌম্যর কলটা রিসিভ হতেই সৌম্য বলছে, কে বলছেন? আমি তিশা বলছি। সৌম্য? আরে মিস তিশা, বলুন, আমার মায়ের নাম্বার কোথা থেকে পেলেন? আপনার ফোন থেকে। সেই ফোনটা আমার কাছে আছে। ও, আমি ভেবেছি ফোনটা হয়তো হারিয়ে ফেলেছি। যাক, অবশেষে পাওয়া গেল আমার ফোনটা। ফোন নিয়ে চিন্তায় ছিলেন বুঝি? আরে না না, কিসের চিন্তা করব? কোনো চিন্তা করছি না আমি। চিন্তা করবেন না, কারণ আপনার ফোন একদম ঠিক জায়গায় আছে। তিশার সাথে বেশ কিছু সময় কথা বললাম। কথা বলার শেষে তিশা আমার বলল দেখা করার জন্য। আমি তিশাকে একটা কফি শপে আসতে বললাম। তিশা বলল 10 মিনিটের মধ্যেই আসছে সে, কারণ রাত করে বাইরে থাকলে আবার নতুন ঝামেলা তৈরি হয়ে যাবে। যাই হোক, কল কেটে আমি বাড়ি থেকে দ্রুত বেরিয়ে পড়ি। আসলে লেট করতে চাইনি, তাই দ্রুত চলে আসি। কফি শপে এসে মিনিট কয়েক অপেক্ষা করতেই তিশা চলে আসে। তিশাকে দেখে আমি ভীষণ অবাক হয়ে যাই। আজকে তিশাকে এক ভিন্ন রূপে দেখছি আমি। এতটা সুন্দর করে সেজে এসেছে যে জাস্ট বলার ভাষা নেই। একটা শাড়ি, হাত ভর্তি কাচের চুড়ি, কপালে ছোট্ট একটা টিপ, হালকা মেকআপ, জাস্ট পাগল করে দিচ্ছে আমায়। আমি আমার দৃষ্টি তিশার দিক থেকে সরাতে পারছি না। তিশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। আমার দিকে তাকিয়ে তিশা একটু লজ্জা পেয়ে যায়। তিশা আমাকে উদ্দেশ্য করে বলছে, কি দেখছেন? না আসলে। আরে ছাড়ুন, বলে দিন মনের কথা। কেউ একজন হয়তো তার অপেক্ষায় আছে। মনের কথা? আসলে আমার একটা বউ লাগবে। বলছিলাম, আপনি তো একাই আছেন, তো আমরা দুজন কি এক হয়ে যেতে পারি, তাই না? আমার কিন্তু অনেক ভালোবাসা চাই, আর আমি তো আপনাকে প্রথম দিন দেখেই ফিদা হয়ে গেছি। উফ, আপনার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে। জানো, আমি তোমাকে নিজের মনের মধ্যে সেই প্রথম দেখার দিনই ঠাঁই দিয়ে দিয়েছি। তারপর রোজ ওই হোটেলের সামনে যেতাম তোমাকে দেখার জন্য, কিন্তু তুমি তো আর আসোই না। তারপর আবার দেখা। উফ, এই সারা জীবন আমাকে আগলে রাখবে তো? তিশার কথা শুনে সৌম্য থ মেরে বসে যায়। বাচাল আমি? তিশা তবে? ও কৌতূহলপূর্ণ কণ্ঠে বলল তিশাকে, বাবা শোনো, তুমি তো সেই ফার্স্ট, সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব। তিশার সাথে অনেকটা সময় গল্প করার পর সৌম্য তিশাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে নিজের বাড়িতে চলে আসে। সৌম্য বাড়ি পৌঁছে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে ভাবছে তৃষার কথা। হঠাৎ করেই সৌম্যের ফোনে কল চলে আসে।
সৌম্য ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তৃষা কল করেছে। সৌম্য কলটা পিক করতেই তৃষা, এই সৌম্য, কোথায় তুমি? আমি বাসায় আছি। কেন, কি হয়েছে? বাসায় পৌঁছে একটা কল করবে তো? হ্যাঁ, করব বলে করাই হয়নি। সৌম্য তৃষার সাথে আরো কিছু সময় কথা বলল। তৃষা কথায় কথায় সৌম্যের সাথে ঝগড়া করতে থাকে। এই ঝগড়ায় মিশে আছে ভালোবাসা, এই ঝগড়ায় মিশে আছে একে অপরের জন্য সীমাহীন টান, অনুভূতি। সৌম্যের সাথে আরো কিছু সময় তৃষা দুষ্টু মিষ্টি ঝগড়া করলো। অন্তঃপর সৌম্য চুপটি করে ঘুমিয়ে পড়ল। বিকেল হতে সৌম্য মাঠে চলে আসে। আজ ম্যাচ আছে তার। ড্রেসিং রুমে তৈরি হয়ে নিয়েছে সৌম্য। ইন্টারন্যাশনাল ম্যাচগুলো সামনে আসছে, নিজেকে এখনই ঝালিয়ে নিতে হবে। নির্দিষ্ট সময় হতে সৌম্য তার বন্ধুদের নিয়ে ড্রেসিং রুম পরিত্যাগ করলো। ড্রেসিং রুম থেকে বাইরে আসতে সৌম্য ভীষণ অবাক হয়ে যায়। গ্যালারির মধ্যে থাকা দর্শকদের চিৎকার সৌম্যর কান ছুঁয়ে যাচ্ছে। সবাই সৌম্য সৌম্য বলে চিৎকার করছে। অনেকেরই হাতে সৌম্যের ট্যাগ। সৌম্য অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। ড্রেসিং রুমের গেট দিয়ে মাঠে ধীরে ধীরে প্রবেশ করছে সৌম্য। দর্শকরা একটা অটোগ্রাফের জন্য কতটা ব্যাকুল হয়ে আছে। সৌম্য নিজের চোখের জল ধরে রাখতে পারল। এত মানুষের মুখে নিজের নাম শুনে সৌম্য অবাক হয়ে যায়। যে সৌম্যকে কিছুদিন আগে পর্যন্ত অবহেলিত হতে হতো, আজ সেই সৌম্যই বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে একজন। সৌম্য একটা দীর্ঘশ্বাস ফেলল। প্রচণ্ড শান্তি লাগছে মনের মধ্যে। রেফারি বাঁশি বাজায়। সৌম্য প্রস্তুত হয়ে যায়। আপন মনে বলে ওঠে সৌম্য, হ্যাঁ, আমাকে কিছু করতেই হবে, এদের জন্য কিছু করতেই হবে। লাগলো খেলা নির্দিষ্ট সময় মাঠে গড়াতে লাগলো। সৌম্য খেলা শুরু হতেই বেশ আক্রমকভাবে অ্যাটাক করছে। মাঠে থাকা দর্শকেরা সৌম্যকে সমান তালে সাপোর্ট দিচ্ছে। সৌম্য একে একে সবাইকে অবাক করে দিয়ে নির্দিষ্ট গোল দিতে থাকে। দর্শকও সৌম্য সবাই মিলে প্রত্যেকেই গোলের আনন্দ উপভোগ করে। খেলা শেষ হতে সৌম্য আনন্দ উৎসবে মেতে ওঠে। সফলও বিজয়ী সে। দর্শকেদের দিকে তাকিয়ে সৌম্য একটা হাসি দিল। দর্শকেরা খুব ভালো উপভোগ করেছে। সৌম্য মাঠের থেকে ড্রেসিং রুমে ফিরে আসে। ড্রেসিং রুম থেকে সৌম্য গাড়ি করে বাড়ি যাবে। সৌম্য ড্রেসিং রুম থেকে বেরিয়ে যায়। ড্রেসিং রুম থেকে বেরোতেই সৌম্য দেখতে পেল তাদের গাড়ি ঘিরে রয়েছে হাজার হাজার মানুষ। সবাই সৌম্যের একটা অটোগ্রাফ চায়, একটাবার ছুঁয়ে দেখতে চায় সৌম্যকে। তবে আজ সৌম্যকে ছুঁয়ে দেখা ছোটখাটো বিষয় নয়। সৌম্যকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে গার্ডসদের বিশেষ নিরাপত্তায় সৌম্যকে গাড়ি অবধি নিয়ে যাওয়া হল। সৌম্য এত মানুষকে দেখতে পেয়ে মনের ভিতরে অন্যরকম একটা আনন্দ উপভোগ করতে লাগলো। হঠাৎ করে সৌম্যর চোখে পড়ে এত এত অচেনা মানুষের মধ্যে একজন বিশেষ মানুষের দিকে, কোনো এক নির্দিষ্ট প্রিয়জন। সৌম্য দেখতে পায় তৃষা অভিমানী দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তৃষাকে দেখতে পেয়ে সৌম্য মনের মধ্যে আনন্দের রেশ বয়ে যায়। সৌম্য গার্ডকে তৃষাকে ভিতরে নিয়ে আসতে বলে। গার্ড তৃষাকে সাইড করে দেয় সৌম্যের কাছে আসার জন্য। তৃষা সৌম্যকে উদ্দেশ্য করে বলল, বাহ বাহ, আমাকে বললে কি এমন পাপ হয়েছে তো? আপনার সবকিছু জানার অধিকার নেই? আরে না, আমি সবকিছু তোমাকে বলতাম, তবে আমি আগে সফল হতে চেয়েছি, তারপর সবটা বলতে চেয়েছি। আমার সবকিছুতে তোমার অধিকার আছে। হয়েছে, কি অধিকার আছে তা আমার জানা হয়ে গেছে। আচ্ছা, তুমি এত কষ্ট করে এসেছো, অটোগ্রাফ নেবে না? হ্যাঁ, কিন্তু আমি তো কাগজ বা পেন কিছুই আনিনি, কি করে অটোগ্রাফ নেব? আচ্ছা, আমি অন্য মাধ্যমে দিচ্ছি। কোন মাধ্যম? সৌম্য তৃষাকে কিছু বলার সুযোগ দিল না। তৃষার ঠোঁটজোড়ার সাথে বেশ শক্ত করে নিজের ঠোঁটজোড়া চেপে ধরল। তৃষা একদম থমেরে চুপসে যায়। তৃষা ভাবছে এটা কি হলো, সৌম্য এসব কি করলো। তৃষা মোটেও প্রস্তুত ছিল না এমন কিছু হবে। সৌম্য তৃষার ঠোঁট নিজের করে নিতে তৃষাও সমান তালে রেসপন্স করতে লাগলো। সৌম্য বাড়ি ফিরে এলো, তবে একা নয়, সৌম্যের সাথে তৃষাও এসেছে। সৌম্য তৃষাকে সাথে নিয়ে নিজের বাড়িতে চলে এসেছে। তৃষাকে সৌম্যের পাশে দেখে সৌম্যের মা তৃষাকে উদ্দেশ্য করে বলল, আরে মা, তুমি সোমকে কোথায় পেলে? মায়ের কথায় সৌম্য অবাক হয়ে যায়। মা তৃষাকে এর আগের থেকেই চেনে। সৌম্য তার মাকে উদ্দেশ্য করে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, মা,
তুমি তিশাকে চিনো? হঠাৎ হাসপাতালে এই তিশা আমাদের খাবার দিয়ে গেছে। এই মেয়েটা খুব ভালো, ওকে আজ আমি ছাড়ছি না। বল সোম, ওকে কোথা থেকে নিয়ে এসেছিস? সোম একদম অবাক হয়ে যায়, একদম অবাক হয়ে তিশার দিকে তাকিয়ে আছে। তিশা আমতা আমতা করে বলল, না না, আমি তো আমার দায়িত্ব পালন করছিলাম, আর কিছুই না। সৌম তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, তিশাকে সারা জীবনের জন্য আমাদের সাথে রাখতে চাই। তুমি তো বলো তোমার মেয়ে নেই, আজ থেকে তিশাই তোমার মেয়ে। আমি তিশাকে বিয়ে করতে চাই। সৌমের কথা শুনে সৌমের বাবা মা খুব খুশি হয়ে যায়। তারা তিশার বাবা মাকে ডেকে এনে বিয়ের দিন পাকা করে ফেলেন। সৌম মনে মনে অনেক খুশি হয়ে যায়। জীবনে একটা কেয়ারিং মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। তিশা সৌমের জন্য একদম পারফেক্ট চয়েস। বিয়ের কথা পাকা করে তৃষা তার বাবা মার সাথে বাড়ি চলে যায়। সৌম বিয়েতে বেশি দেরি করতে চায় না, খুব শীঘ্রই ফেলে দিল। তৃষা চলে যেতেই সৌম নিজের রুমে চলে যায়। নিজেকে তৈরি করে নিতে হবে বিয়ের জন্য। সৌম তৃষাকে নিয়ে কল্পনা করছে। হঠাৎ সৌমের রুমে সিকিউরিটি গার্ড চলে আসে। সিকিউরিটি গার্ড এসে সৌমকে উদ্দেশ্য করে, স্যার, একজন মেয়ে আপনার সাথে একটু দেখা করতে চায়, আপনি যদি দয়া করে তাকে ভিতরে আসতে দিতেন। ওয়েট, আপনি গিয়ে মেয়েটাকে বলুন ভিতরে আসতে, আমি তার সাথে কথা বলবো। ধন্যবাদ স্যার। সিকিউরিটি গার্ড চলে যেতে সৌম ভাবতে লাগলো, কে এই মেয়ে যে তার সাথে দেখা করার জন্য এতটা ব্যাকুল। সৌম বাড়ির নিচে আসতেই থমকে যায়। সৌম দেখতে পায় প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কাকে দেখে বুকের ভিতরটা দুমড়ে উঠল। সুখর নয়, প্রিয়াঙ্কার অবস্থা মোটেও সুখকর নয়। প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে সৌম বলল, তুমি এখানে কি চাই? সোমা, আমি 1 মিনিট তোমার সাথে কথা বলতে চাই, প্লিজ 1 মিনিট। জি বলুন। আমাকে বিধাতা তোমার সাথে প্রতারণা করার শাস্তি দিয়েছে। দেখো, আজ আমি ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগী। বাবা আমাকে সুস্থ করতে অনেক টাকা খরচ করেছে। বাড়িঘর সব শেষ করে চেষ্টা করেও লাভ হলো না। আমি খুব পাপ করেছি, আমার জন্য এটাই সঠিক শাস্তি। আমার যে কোনো সময় মৃত্যু হবে। গলায় টাইমার সেট করা, কবে জানি মরে যাই। মরার আগে শেষ ইচ্ছে ছিল তোমার থেকে ক্ষমা চাওয়া। জানি আমি ক্ষমার অযোগ্য, আর আমাকে ক্ষমা করা সম্ভব নয়, কারণ আমার অপরাধগুলো ক্ষমা করার মতো নয়। তবুও সম, একজন মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো ঠিক, তবে সব হারিয়ে একটা কথা কি জানো, তুমি সব ফিরে পাবে যা তুমি অন্যকে দিবে। আজ প্রতারণা করে নিজেকে মহান ভাবছো, একটা সময় সে প্রতারণার শিকার নিজেই হবে। সেদিন বুঝবে কষ্টটা কেমন হয়। আজ আমি তোমার যোগ্য, তবে তুমিই আমার যোগ্য না। আমার আর তিশার বিয়ে ঠিক হয়েছে, দোয়া করতে চলে এসো। সৌমের শক্ত কষ্ট প্রিয়াঙ্কাকে বিধ্বস্ত করে দিয়েছে। সৌম্য কথাটা শেষ করে নিজের রুমে চলে যায়। প্রিয়াঙ্কা চোখ মুছতে মুছতে ফিরে যায়। জীবনে খারাপ সময় আসা খুব প্রয়োজন, কারণ এই খারাপ সময় আসল মানুষকে চিনতে সাহায্য করে। আজকে ব্যর্থ তো কি হয়েছে, কাল আমি সফল হব, এটা বিশ্বাস করতে পারলেই আপনি সফল হতে পারবেন। কাউকে ঠকিয়ে প্রতারণা করে সাময়িক সন্তুষ্টি অর্জন করা গেলেও তার সময় বেশি দিন না। আপনি ঠিক তাই ফিরে পাবেন যা অন্যকে দিবেন, আজ না হোক কাল। এটা অভিশাপ নয়, প্রকৃতির নিয়ম। সৌম্য তিশাকে বিয়ে করে নিজের জীবন রাঙায় ভালোবাসার রং দিয়ে। সুখে দিন কাটতে থাকে তাদের। এত কষ্ট, এত ব্যর্থতা শেষ হয় সফলতার গল্প দিয়ে। হাল না ছেড়ে আমাদের উচিত লড়াই চালিয়ে যাওয়া। সফলতা আসতে বাধ্য। অন্তঃপর আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, ভালো রাখবেন নিজের প্রিয়জনকে, আর ভালো না রাখতে পারলে প্রিয়জন করার প্রয়োজন নেই। অবশেষে বলতে চাই, ভালো থাকুক ভালোবাসা, পূর্ণতা পায় পৃথিবীর সকল পবিত্র অনুভূতি।